ওম। সবাইকে আমার নমস্কার জানাই। ভারতবর্ষ ফিরে এলেন। বিদেশে স্বামীজির কাজটা 1893 থেকে 1897 অব্দি করে যখন ভারতবর্ষ ফিরে এলেন, তখন আমরা জানি স্বামীজি বর্তমান শ্রীলঙ্কাতে যে জায়গাটা রয়েছে কলম্বো, ওই শহর থেকে বর্তমান উত্তরাখণ্ডে যে আলমোড়া রয়েছে ওখানে অব্দি স্বামীজি অনেক বক্তৃতা দিয়েছেন। সে বক্তৃতাগুলো ইংরেজিতে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া বলে বইতে আছে, আর বাংলাতে ভারতে বিবেকানন্দ। সেই বক্তৃতাগুলোতে স্বামীজি অনেক কথা বলছেন। তাতে এবং অন্যান্য জায়গায় স্বামীজি একটা কথা বলছেন, একটা মন্তব্য রাখছেন ইংরেজিতে। মূল কথা, জেলাসি ইজ দ্য বেন অফ আওয়ার নেশন, অর্থাৎ আমাদের দেশের, আমাদের জাতির অভিশাপ ঈর্ষা। ওই জন্য যখন কিছুদিন আগে আমাকে বলা হলো যে কিছু কথা বলতে হবে, তখন আমার মনে এলো যে এই বিষয়ের সম্বন্ধে একটু ভাববার যদি চেষ্টা করি তাহলে কিরকম হয়। ঈর্ষা আমরা সবাই জানি, যেটা আমরা হিংসে বলে বলি বাংলাতে, চলতি বাংলা এরকম বলি। ঈর্ষা আমরা জানি। আর এটা কি শুধু ভারতবর্ষে আছে তাহলে বলতে হবে না, অবশ্যই না। সারা পৃথিবীতে সবার মধ্যে রয়েছে ঈর্ষা কম বেশি। তাহলে স্বামীজি এরকম কথা কেন বললেন যে আমাদের দেশের অভিশাপ? এই কথাটা স্বামীজি কেন বললেন যখন এটা সারা পৃথিবীতেই পাওয়া যায়? তাহলে শুধু আমাদের দেশে কথা কেন বললেন? এক, তবে আমরা অনেক ধরনের গল্প মজার ছলে হলেও শুনেছি যে ভারতবর্ষের সম্বন্ধে এবং অনেক সময় পশ্চিমবঙ্গের সম্বন্ধে বলা হয় যে এটা একটা কাঁকড়ার জাত। তো ওটা কি, মানে এটা একটু গল্পই বলি, পুরোই মজার গল্প, পুরো সম্পূর্ণ কাল্পনিক। সেটা হচ্ছে যে আমেরিকাতে নাকি পৃথিবীর সব কাঁকড়া নিয়ে একটা গবেষণা করা হচ্ছিল। তখন সারা পৃথিবীতে যত দেশ আছে তাদেরকে বলা হলো যে ওদের দেশের কাঁকড়াগুলোকে পাঠাতে, আর কিরকম প্যাক করা থাকবে, তাতে কত খাওয়া থাকবে, তাতে একটু ছিদ্র থাকবে যাতে ওরা শ্বাস প্রশ্বাস যাতে ওদের অসুবিধা না হয় ইত্যাদি সব নির্দেশ দেওয়া হলো। আর ওই যে গবেষণা করছিলেন তাদের মধ্যে কয়েকজন ভারতীয় ছিলেন। তো যখন ভারত থেকে ডাব্বাটা গেল, প্যাকেজটা গেল, তো এটা খোলা। তো যে আমেরিকান, যিনি ওই গবেষণা যারা করছিলেন সেই সমূহের নেতা ছিলেন, তিনি ওটা দেখে খুব রেগে গেলেন। দেখুন, আমরা এত এত ভালো করে নির্দেশ দিয়েছি, অথচ এরা এরকম খোলা একটা বাক্সটা পাঠিয়ে দিয়েছে, এটা কিরকম? তখন ওখানে যারা ভারতীয় ছিলেন উনি বললেন, না না স্যার, এটা আসলে ওরকম না, এটা যেহেতু ভারতীয় কাঁকড়া, তো ওই জন্য ওইটা কাঁকড়া কি হয়, মানে বাইরে বেরোনোর চেষ্টা করলেই অন্যরা সবাই ওকে তুলে ভিতরে টেনে দেবে। ওই জন্য দেখবেন সব সংখ্যাটা কিন্তু বরাবরই আছে। বলে দেখলাম, আর সত্যি তো সংখ্যা ঠিকই আছে, কেউ বাইরে যায়নি। তো এটা আমরা অনেকে শুনেছি এই গল্পটা। এই ধরনের একটা মন্তব্য, এই ধরনের একটা ভাবনা কেন এসেছে? প্রথমত, ঈর্ষা কেন হয়? যখন আমি দেখি আমার চেয়ে ভালো একজন আছে, ওকে দেখে ঈর্ষা হয়, হিংসা হয়। আমার মনে হয় যে আমি তো হতে পারলাম না, ও কি করে হলো। তাহলে আমার চেয়ে ভালো যারাই আছে তাদেরকে দেখে কি এটা হয়? তাহলে উত্তর হবে না। ধরুন একজনের কাছে 1000 কোটি টাকা আছে,
ওকে দেখে আমাদের হিংসা হয় না, কেন আমি জানি এটা তো আমি কোনোদিনই পারবো না। তো হিংসে কাকে দেখে হয়? আমার মনে যাদের ক্ষেত্রে, যাদের বিষয়ে আমার মনে হয় যে ও যেমন আছে আমিও হয়তো সেটা লাভ করতে পারি, এইটা যাদের ব্যাপারে আমি মনে করি, যাদের বিষয়ে আমি মনে করি, তাদেরকে দেখলে হিংসা হয়। যেমন অনেকে আছেন যে সবসময় হাসি খুশি আছেন, আমরা যখন তাদেরকে দেখি বাইরে, যখন তাদের তাদের বাড়ির বাইরে যখন তাদের দেখি, তো খুব হাসছে, আনন্দে আছে, তাদেরকে দেখলে অনেকেরই হিংসে হয়, কারণ আমি তো সেরকম থাকতে পারছি না। তো এখানে একটা জিনিস আগেই বলে দিই, বেশিরভাগ যে মনের অসুবিধাগুলো হয় তার কারণ আমরা যখন অপরের সঙ্গে আমাদের তুলনা করি। অপরের সঙ্গে আমাদের তুলনা করলেই আমাদের যত অসুবিধা হয়। ওই জন্য যখনই কারোর মনের রোগ বা খুব বেশি অসুবিধা হয় আর সাইকোলজিস্টের কাছে বা সাইকিয়াট্রিস্টের কাছে যায়, তখন ওরা জিজ্ঞাসা করে, ওরা সবকিছু বুঝে তারপরে জানতে পারে যে এর পিছনে মূল কারণটা কিন্তু তুলনা করা, কম্পেয়ার করা। আমি আরেকজনের সঙ্গে তুলনা করছি। তো এটার কি কি কারণ আর ঈর্ষা কিরকম কিরকম হতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। যখন আমরা নিজের উপরে যথেষ্ট নজর দিই না, যখন আমরা নিজের ব্যাপারে যথেষ্ট মন দিই না, তখনই আমরা কিন্তু আমাদের মধ্যে ঈর্ষাটা চলে আসে। আর শাস্ত্রের মধ্যে, আমাদের সনাতন ধর্মের বা অন্যান্য ধর্মেও যে আধ্যাত্মিক গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ঈর্ষার ব্যাপারে বলা আছে, এবং সেটা যে খুব ভালো নয়, আর সেটা দিয়ে আমাদের সাধন জীবনের খুব বড় বাধা সৃষ্টি হয়, সেটাও খুব পরিষ্কার ভাবে বলা হয়েছে। তো প্রথমে আমরা মনের দিক দিয়ে, মনস্তত্ত্বের দিক দিয়ে, অর্থাৎ সাইকোলজির দিক দিয়ে আমরা পুরো ব্যাপারটাকে দেখার চেষ্টা করব। তারপরে আধ্যাত্মিক দিক দিয়ে বা ঠাকুরমা স্বামীজি বাণী ভিত্তিতে আর আধ্যাত্মিক গ্রন্থের ভিত্তিতে এটার কি সমাধান হতে পারে এই সমস্যার, সেটা দেখার চেষ্টা করব। প্রথমত, একজন মানুষ যে নিজের জীবনে পরিশ্রম করে এগিয়ে যেতে চায়, একজন ব্যক্তি যে নিজের জীবনে পরিশ্রম করে এগিয়ে যেতে চায়, তার ক্ষেত্রে কিন্তু এই ঈর্ষা স্বভাবটি বা ঈর্ষা আসা খুবই কঠিন বা দুর্লভ, মানে এটা হবে না। কেন? কেননা তার জীবনে সে একটা উদ্দেশ্য নির্দিষ্ট করেছে, ঠিক করেছে উদ্দেশ্য, এবং সে উদ্দেশ্যের দিকে সে এগিয়ে যাওয়ার জন্য যতটা তার সম্ভব, তার পক্ষে সম্ভব, আর যে জিনিসগুলো করতে পারে সেগুলো সে করছে। যেমন উদাহরণ বলি, যারা ধরুন জীবনে একটা উদ্দেশ্য নিয়েছেন যে আমি ভালোভাবে পড়াশোনা করব, ভালো চাকরি বা ভালো কোনো ব্যবসা করব, আর ধন উপার্জন করব, আমার সম্পত্তি হবে, আর আমি মানুষের একটু সাহায্য করব। এটা যতটা সহজ শোনাচ্ছে আমরা সবাই জানি তত সহজ একদম নয়। তো এই পড়াশোনা করতে গেলে তাকে অনেক খাটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তারপরে যখন ওই পরিশ্রম করার পর ও যখন পড়াশোনা শেষ হলো, চাকরি পেতে গেলেও বা ব্যবসা করতে গেলেও অনেক পরিশ্রম করতে হবে। আর আজকাল তো চাকরিতে থাকতে গেলেই, অর্থাৎ চাকরিটা বজায় রাখতে গেলেই
বা ব্যবসাটা যদি ভালো করতে চায় তাহলে আরো পরিশ্রম করতে হবে। অনেক চাকরিতে আরো পড়াশোনাও করতে হয়। আর তারপরে বাড়ি, অভিভাবক যদি হয়, ওর কোনো সন্তান যদি হয়, তাহলে আরো অনেক কঠিন পরিশ্রম করতে হয়। তো এই সব ব্যস্ততার মধ্যে সে ঈর্ষার ব্যাপারটা, যত ব্যস্ত থাকবে, যত তার সামনে একটা উদ্দেশ্য থাকবে, ঈর্ষার সম্ভাবনাটা কমে যাচ্ছে, কারণ তার মন খালি থাকতে পারছে না। মনটা কখনো আলস্যের মধ্যে বা কিছু না ভেবে একদম বেকার হয়ে থাকছে না। ওই জন্য ঈর্ষার ওখানে সম্ভাবনাটা প্রায় নেই বললেই চলে। আর যখনই আমি বললাম যে একজন তার জীবনের উদ্দেশ্য নির্দিষ্ট করেছে, ঠিক করেছে, কে তার জীবনের উদ্দেশ্য ঠিক করতে পারে এটাও আমাদের দেখতে হবে। আমি বেশিরভাগ সময় দেখি যখনই আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো স্কুল কলেজ বা এই ধরনের জায়গায় যেতে হয়, তখন আমি জিজ্ঞেস করি, ওখানে যারা ছাত্রছাত্রীরা থাকে তাদের জিজ্ঞেস করি, তোমাদের জীবনের উদ্দেশ্যটা তোমরা কি বলো। তো খুব দুঃখের কথা, আমি পাই যে তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, তারা বলতে পারে না। সেটা খুব কম বয়সের ছেলে মেয়ে হোক বা যারা কলেজে পড়ছেন তাদেরও ক্ষেত্রে হোক, এমনকি মেডিকেল কলেজ, এখন মেডিকেল কলেজে যে পড়ছে সে তো আর বলতে পারবে না যে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, তো ইঞ্জিনিয়ার তো হওয়ার জন্যই তো তুমি পড়ছো, তো এটা তো কোনো উত্তর হলো না যে তোমার জীবনের উদ্দেশ্য কি। তারা বলতে পারে না। মেডিকেল কলেজেও আমি দেখেছি, ইঞ্জিনিয়ারিং কলেজেও দেখেছি, আরো সেরকম অন্যান্য যেগুলো প্রফেশনাল কলেজ যেগুলোকে আমরা বলি। আহ, এই কিছু দিন আগে আমাকে একটা নার্সিং কলেজে যেতে হলো, ওখানে কথা বলতে হলো, ওখানে আমি জিজ্ঞেস করলাম, কেউ আমাকে কিন্তু বললো না যে আমি একজন ভালো নার্স হতে চাই। খুবই দুঃখের কথা। ওরা এসেছে পড়তে নার্সিং, ঠিকই আছে, চাকরিও তাই করবে, কিন্তু জীবনের উদ্দেশ্য কি বললে বলছে যে আমি অনেক টাকা কামাবো, অনেক ভালো বাড়ি করব, বিয়ে করব ইত্যাদি, এই ধরনের। তো এইগুলো উদ্দেশ্য হতে পারে না, কারণ কোন মানুষেরই উদ্দেশ্য রুটি, আহ, কাপড়া, মাকান হিন্দিতে বলি, মানে থাকার জায়গায়, খাওয়া বা কাপড়, এটা হতে পারে না। এটা তো মানুষ এটা ব্যবস্থা করেই নেবে। এটা কোনো উদ্দেশ্য বা আদর্শ হতে পারে না। এটা তো যে কোনো মানুষের বা যে কোনো জীবের যাপনের সাধন। তো এটা তো তারা ব্যবস্থা করেই নেবেন, তারা জুটিয়ে নেবেন। তো যখন মানুষের জীবনে একটা বড় উদ্দেশ্য থাকে, তখন মনের অনেক সমস্যা নিজে থেকেই মিটে যায়। আর সে উদ্দেশ্য আসবে কি করে? এজন্য স্বামীজি বলছেন, সবাইকে বলছেন, বিশেষ করে যারা ছোটরা, যুবকরা, তাদের ক্ষেত্রে স্বামীজি বলছেন যে তোমরা কঠোপনিষদের অধ্যয়ন করবে। কঠোপনিষদের অধ্যয়ন কেন বলছেন? অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ অবশ্যই, তার মধ্যে যে বালক সে আসছে, কঠোপনিষদে একটা খুব বড় পাত্র, বালক। তো সে নিজের সম্বন্ধে জানে, যেটাকে আমরা ইংরেজিতে বলি সেলফ অ্যাওয়ারনেস। ওই নিজের সম্বন্ধে জানা, নিজের সম্বন্ধে জানা মানে একটা তো হচ্ছে আত্মজ্ঞান, আমি সেটার কথা বলছি না এখানে, কিন্তু আমি কি করতে পারি কি করতে পারি না, আমি কি জানি আমি কি জানি না, আমার কত দূর যাওয়া যেতে পারে, আমার কোন কোন জিনিসটা আমি ভালো করে করতে পারি, আমার কৌশলটা কোথায় কোথায় আছে, আর কোন কোন জিনিসের মধ্যে আমি ততটা ভালো নই, কি কি আমার দুর্বলতা, আর কোথায় কোথায় আমার বল, বা কোন কোনটা আমার কাছে খুব ভালো। এই যে জিনিসগুলো, যেটাকে আগেকার দিনে
ম্যানেজমেন্ট ভাষায় বলা হতো SWOT অ্যানালিসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। অর্থাৎ আমাকে কি কি জিনিস দিয়ে খুব সাবধানে থাকতে হবে, কোথায় আমি অনেক কিছু করতে পারি, আমার অবসর আছে বা আমার সম্ভাবনা রয়েছে, পসিবিলিটি রয়েছে, আর কি কি আমার প্লাস পয়েন্ট আমার কাছে যেটা ভালো, আর কি কি আমার স্বভাবে বা আমার ক্ষমতায় কি কি খারাপ, যেটা আমি পারি না, সেইগুলোর একটা ভালো মূল্যায়ন করা, একটা ভালো করে তার একটা ধারণা থাকা। মানুষের থাকতে হয় সেই ধারণাটা, অন্যরা হয়তো করে দেবে, কিন্তু নিজের থাকতে হয়। সে অন্যরা যারা চাকরি করেন তারা জানেন, বা এখন যারা সব রকম চাকরিতেই আছে, যে একটা এভালুয়েশন হয়, অ্যাসেসমেন্ট হয়, অ্যাপ্রাইজাল বলা হয় এটাকে। তো সেই অ্যাপ্রাইজালে যে আপনি ভালো করে কাজ করছেন কিনা, ভালো করে পড়াচ্ছেন কিনা, উম, অন্যান্য যেই কাজ আপনার হোক করছেন কিনা, সেটা সবাইকে জিজ্ঞেস করা হয়। যেমন কতগুলো কলেজ আছে, ছাত্রকে জিজ্ঞেস করা হচ্ছে, অন্য যারা সহকর্মী, অন্য অধ্যাপককে জিজ্ঞেস করা হচ্ছে, শিক্ষক শিক্ষিকাকে, তারপরে যারা উম অভিভাবক তাদেরও জিজ্ঞেস করা হচ্ছে, সবাইকে জিজ্ঞেস করে, ওটাকে বলে 360 ডিগ্রি ভিউ নিয়ে সে অ্যাপ্রাইজাল করা হয়। সেই অ্যাপ্রাইজালের ভিত্তিতে তাকে তার মাইনে বাড়ানো হবে, কমানো হবে, এইসব ঠিক করা হয়। তাকে আবার রাখা হবে কিনা, তাকে প্রমোশন দেওয়া হবে কিনা। তো সেটা তো অন্যরা করে, কিন্তু আমি আমার সম্বন্ধে কতটা সচেতন, আমি কতটা নিজের সম্বন্ধে জানি। যখন কঠোপনিষদে আমরা দেখি নচিকেতাকে, নচিকেতা যখন দেখছে ওর বাবা যে যজ্ঞে সব ভালো ভালো জিনিস দিতে হবে, ওখানে সব যেটা কোনো কাজের নেই সেগুলো দিচ্ছেন, তখন নচিকেতা ভাবছে আমি তো বাবার ছেলে, তো নিশ্চয়ই বাবা আমাকেও কাউকে দেবেন। তো গিয়ে বাবাকে জিজ্ঞেস করছেন, বারবার জিজ্ঞেস করছে, তখন ওর বয়স 11-12 বছরের ছেলে। তো জিজ্ঞেস যখন করছে, তখন বাবা বিরক্ত হয়ে বলছেন, যা, তোমাকে আমি মৃত্যুকে দিলাম, মানে যমকে দিলাম। তো বলে ঠিক আছে। তখন ও ভাবছে, আচ্ছা আমি তো অনেক কিছুর মধ্যেই আমি শ্রেষ্ঠ, আবার অনেক কিছুর মধ্যে আমি মধ্যম, কিন্তু কোনোটার মধ্যেই আমি অধম নই, আমি কোনোটাতেই লাস্ট আসি না। তো বহুনামে আমি প্রথমা, বহুনামে আমি মধ্যমা ইত্যাদি উপনিষদে আছে মন্ত্রে। তো আমি কিন্তু কখনো পিছিয়ে নেই, কোনোটাতেই পিছিয়ে নেই। তাহলে কেন আমার বাবা কিমস্বিদ ইয়ামাস্য কর্তব্যম, এমনকি যমের কাজ আছে যে আমার বাবা যমকে আমাকে দিচ্ছেন, তার মানে যমরাজকে খুব একটা মানে অত ভালোভাবে দেখা হচ্ছে না মনে হয়। হম। তো ওই জন্য বলছে যে আমাকে তো অন্য দেবতা ইন্দ্রকেও দিতে পারতো, অন্য কাউকেও দিতে পারতো, যে আমরা বলি না, আফটার অল যমকে দিল, তো এটা কি ঠিক হলো? তো আমি কি অতই খারাপ? এই যে চিন্তা কঠোপনিষদে নচিকেতার, মানে বয়সটা আমি আবার বলে দিচ্ছি, ওই 10 থেকে 12 বছরের মধ্যে, এই বছরের ছেলের মধ্যে, এই রকম বালকের মধ্যে এই ধরনের একটা চিন্তা আসলো, তার মানে সে নিজের সম্বন্ধে খুবই সচেতন। আর ঈর্ষা বা অন্যান্য মনের যে সমস্যাগুলো হয়, তার প্রথম কারণ হচ্ছে আমরা নিজের সম্বন্ধে সচেতন নই বলে। এখন আমাকে এসে যদি কেউ বলে যে দেখো, ওই অমুক লোক কত ভালো গান করছে, হুম, আর তুমি তো করতে পারছো না, তো আমি শুনে বলি, হ্যাঁ সত্যি আমি পারছি না, সেটা তো জনহিতে ভালো। আমি যদি গান করতাম তাহলে মানুষের অবস্থা কি হতো আপনারা বুঝতেই পারছেন। ঠিক আছে, তো আমি যে গান করতে পারছি না, তাতে তো অনেকের আনন্দ হলো, তো এই ধরনের আমি কাটিয়ে দিতে পারি। কেন? কেন সেটা কেউ পারবে, কেউ পারবে না, কারোর কোনোতে ক্ষমতা আছে, কারোর অনেক কিছুতেই ক্ষমতা নেই। হুম। বা কেউ হয়তো এমন আছে কোনোটাতেই ভালো না, তাকে গিয়ে কেউ বলছে এই তুমি জীবন কিছুই করতে পারলে না, তো ও বলতে পারে, হ্যাঁ আমি কিছুই করতে পারলাম না বলেই তো তোমরা তোমাদের ক্ষমতা বুঝতে পারছো। আমি যদি কিছু করতে পারতাম তাহলে তুমি একদম অপদার্থ বলে কাউকে তো বলতে পারতে না। তো ওই জন্য একজন অপদার্থ রইলো, তাতে কি অসুবিধা? তো এই যে ক্ষমতা থাকলেই নিজেকে
সন্তুষ্ট রাখা যায় বা সম্তৃপ্ত হতে পারে, সেটা ভুল ধারণা। অনেকের মধ্যে এই ধারণা আছে আমি তো কোনোটাই পারি না, তো ভালো তো, সবাইকে সবকিছু পারতে হবে তার কি? কেন? সেটা কেন আসছে? সেটা আসছে কারণ আমরা আমাদের সম্বন্ধে একটা কৃত্রিম ধারণা তৈরি করি, যেটা স্বাভাবিক নয়, যেটা তথ্যের উপরে তথ্যকে ভিত্তি করে নয় আর কি। মানে যেটা আমরা কল্পনা করি, অনেকে সেটা করে, আমাদের জীবনের অসুবিধাটা সেটাই। এই জন্য প্রথমে নিজের সম্বন্ধে ভাবা। নিজের সম্বন্ধে ভাবা মানে আমি কিরকম আম, হাঁটলাম, কার সঙ্গে, মানে কিরকম আমি কাপড় পরেছি বা মেকআপ করেছি, সেটা নয়। নিজের সম্বন্ধে ভাবা মানে আমি কতটা কি জানি এবং আমি কতটা কি করতে পারবো। দেখুন, আমরা যেগুলো মনে করি তথাকথিত খুবই খারাপ বা অত উচ্চ ধরনের কাজ নয় এরকম মনে করি, বা খুব পড়াশোনা তাতে নয়, বা খুব প্রতিষ্ঠিত কাজ নেই, সমাজে খুব প্রতিষ্ঠিত তাদের আহ, উম, মানে খুব ভাবে প্রতিষ্ঠিত বলে দেখা হয় না, খুব সম্মানে তাদের দেখা হয় না, সম্মানের চোখে দেখা হয় না, এরকম করে যে কাজগুলোকে আমরা মনে করি। ধরুন আমি বলছি, ওই দিনের মজুরি যারা করে, ওই যারা ওই মিস্ত্রির কাজ করে, হুম, আমরা মনে করি তো এটা কি মিস্ত্রি কাজ করছে শুধু, এমন কিছু ভেবে, ঠিক আছে। তো ও যদি সেই কাজটা করে, দিনে 900 টাকা পাবে। কত? মানে 900 টাকা আমি বলছি অন্য জায়গায়, কলকাতায় এসব জায়গায়। হ্যাঁ, কেরলাতে হলে দিনে 1200 টাকা পাবে। রাজমিস্ত্রি হলে 2000 টাকা পাবে। ওই জন্য কেরলাতে সম্পূর্ণ সবকিছুই বাঙালি। আহ, বাংলা বাংলা ওখানে পশ্চিমবঙ্গ থেকে সব এখানে চলে এসছে। তো 1200 টাকা পাবে। এবারে আহ, যে রাজমিস্ত্রি সে 2500 টাকা পাবে, 2000 টাকা পাবে। তো আপনারা একটু হিসাব করে দেখুন, একজন যদি, ঠিক আছে, 1000 টাকাই পাচ্ছে, মাসে যদি 25 দিনও কাজ করে, কত টাকা হলো? 25,000 টাকা, ঠিক তো? কিন্তু আমি আপনাকে বলছি যে আপনারা আমাকে একজন মিস্ত্রি দেখিয়ে দিন, দুজন দরকার নেই, একজন মিস্ত্রি দেখিয়ে দিন যে মাসে 25,000 টাকা আয় করতে পারে, মানে জমাতে পারে। 25 দরকার নেই, 20,000 টাকা জমাতে পারে, এরকম মিস্ত্রি পাবেন না। কেন? কেন? মানুষ না সবসময় একটা সমূহে থাকতে চায়, এটা আমাদের অসুবিধা আছে। মানুষ সবসময় একটা সমূহে থাকতে চায়, মানুষ নিজেকে একটা খাঁচার মধ্যে ফেলতে চায়। আর এই জন্য আমরাও অন্যদের খাঁচার মধ্যে ফেলতে চাই। আমরা যখনই কোনো মানুষের সঙ্গে প্রথমবার দেখা করি, আমরা ওই প্রথম 1 মিনিট 2 মিনিটের মধ্যে না ওকে কোনো একটা খাঁচার মধ্যে ফেলতে চাই। মানে একজনকে দেখলাম, তাহলে একে দেখে মনে হচ্ছে শিক্ষক শিক্ষক মনে হচ্ছে, হয়তো এ শিক্ষক হবে। দেখলে মানে একে দেখে দেখে শিল্পী শিল্পী মনে হচ্ছে, হয়তো শিল্পী। ঠিক আছে, এরকম কিছু একটা মনে করে ওকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি পিজন হোল। মানে পায়রাগুলো পিজন হোল কেন বলা হয়? আগে পায়রা অনেকে পুষতেন, তো যেমন মুঘলরা পুষতেন, তো একটা বড় খাঁচা মতন থাকতো কাঠের বেশিরভাগ, তাতে ওরকম করে গর্ত গর্ত মতন থাকতো, এক একটার মধ্যে এক একটা পায়রা থাকতো। আপনারা যদি হায়দ্রাবাদ বা লখনৌ এসব জায়গায় গেলে এখনো নবাবদের ওই ওসব মহলের মধ্যে বা নবাবদের কেলার সামনে ওই আছে ওটা। তো ওই জন্য পিজন হোল। তো ওই পায়রা খানার মতন আমরা ওইটাতে ফেলতে চাই, ওটা আমরা ফেলবোই। যতই মানুষ খুবই মনে করে খুব তার বুদ্ধি উন্নত ইত্যাদি, যারা আমাদের ভক্তরা আছে সবাই তা করে, একদম ফেলে দেবো। হ্যাঁ, ওর কত টাকা আছে, ও একটু যদি ভালো কাপড় পরে আছে, একটু ঘড়ি টড়ি আছে, ও এর কাছে বেশি টাকা, ও কি গাড়িতে নামলো, এসব দেখে আমরা প্রথম 1-2 মিনিটে ওকে একটা জায়গায় ফেলে দিলাম। কেন? কেন আমরা এটা করি? কেন? আমরা সমূহে থাকতে চাই। এজন্য আমরা সবসময় জানতে চাই যে এই আমার সমূহের মানুষ না অন্য সমূহের লোক, আমি কি এর সঙ্গে আহ, এক হতে পারবো, মানে আমি এর সঙ্গে মিশতে পারবো না পারবো না, এটা আমরা জানতে চাই। ওই জন্য আমাদের মধ্যে ওই তুলনা করারটা স্বভাব রয়ে গেছে।
ঠিক আছে, এই তুলনা করার স্বভাবটা আমাদের মধ্যে রয়ে গেছে। এই জন্য আমরা যখনই একজনকে দেখছি যে খুব ভালো সে কিছু করছে, তখন আমি চাই যে ও আমাকে, মানে ওটাকে সাইকোলজির ভাষায় বলে ভ্যালিডেশন, ও আমাকে যে স্বীকার করে যে আমিও খারাপ নই, আমি সেটা চাইছি। তো ওই জন্য যখন আমি চাইছি যে ও আমাকে স্বীকার করুক আমিও খারাপ নই, বা ধরুন 10 জন বসে আছি, তো একজন খুব ভালো হলে কি হয়, ওই জন্য যারা কোনো কোনো ক্ষেত্রে কোনো জিনিসে যদি খুব ভালো, তাদের এটা খুব অনুভব করতে হয়, খুব অনুভব করতে হয়। ওরা বলে খুব হিংসা, হিংসা তাদের অনুভব করতে হয়, জেলেসি, ঈর্ষা অনুভব করতে হয়। কেন? কেন ধরুন 10 জন বসে আছে, 15 জন বসে আছে, সবাই ওর প্রশংসা করবে তো, বাহ কি দারুণ কাজ করলো, তার খুব দক্ষতা, এ কত লোককে সাহায্য করে। আচ্ছা আপনি বলুন কাহার তক মানুষ এটা শুনতে থাকতে পারবে? এটা তো মানে সম্ভব না। তো বলবে হ্যাঁ ওরকম বলছে ঠিকই, কিন্তু অতটাও ভালো না। ঠিক আছে, ওর মধ্যে নিশ্চয়ই কিছু খুঁত আছে। যারা এই 10 জনের মধ্যে হয়তো 3 জন আছেন যারা, বা 15 জনের মধ্যে হয়তো 4-5 জন আছেন যারা সত্যি সত্যি ওই মানুষের প্রশংসা করছে, বাকিরা ভাবছে যে না বলতে ঠিকই আছে, কিন্তু নিশ্চয়ই ওর মধ্যে কিছু একটা খুঁত আছে। ও কেউ এত ভালো হতে পারেনি, আবার আমরা তো কত সংসার দেখেছি, কেউ এত ভালো হতে পারে না। কেন? কেননা যখনই ওর সম্বন্ধে কথা হচ্ছে, দুটো জিনিস একসঙ্গে হচ্ছে। একটা, যে আমার মধ্যে ওইসব যে ভালো গুণ নেই, সেটা আমাকে বারবার দেখিয়ে দেওয়া হচ্ছে, এক। দ্বিতীয়ত, আমার সম্বন্ধে তো কেউ কথা বলছে না, তো আমি ওই সমূহ থেকে আমার মনে হচ্ছে আমাকে বের করে দেওয়া হলো, যদিও বের করে দেওয়া হয়নি, আমি আমাকে বঞ্চিত বঞ্চিত মনে করছি। তো যদি একজন ঈর্ষাকে অতিক্রম করতে পারে, ঈর্ষাকে জয় করতে পারে, সেটা আসলে খুব বড় ব্যাপার, এটা খুব বড় যায়। কেন? কেন? কেননা তার মানে সে নিজের সম্বন্ধে খুব সচেতন, এবং সে নিজের এমন একটা কিছু নিজের জন্য বেছে নিয়েছে যার মধ্যে সে তৃপ্ত। আমি বললাম না উদ্দেশ্য দরকার। মানুষের যখন জীবনে উদ্দেশ্য থাকে না, আর আমরা অন্ধের মতন, যারা সব যেটা অন্যরা করছে তাদেরকে অন্ধের মতন তাদের অনুকরণ করে যাচ্ছি, যেটা সারা পৃথিবীতে সেরকমই করে। ওই জন্য ঠাকুর বলছেন লোক না পোক। তো অন্ধের মতন অনুকরণ করা। আচ্ছা তুমি কি করলে? বিয়ে করলো। আচ্ছা আমিও বিয়ে করব। তোমার কি হলো? সন্তান হলো। আমার সন্তান হলো। এবার সন্তান যদি কারো না হয়, কত দুঃখ পায় তারা। এই সন্তান না হওয়ার দুঃখ পাওয়াটা খুব, ওটা খুবই বড় দুঃখ, এটা বোঝানো যাবে না। কেন? কেননা আমি সংসারে কাউকে বলতে পারছি না যে আমার পরে আমার নাম করার কেউ থাকবে না। এত বড় দুঃখ, ওটাকে আসক্তি হিসাবে আমাদের শাস্ত্র গ্রন্থ বলে। কিন্তু আসক্তি তো, টাকার প্রতিও আসক্তি, সবই তো আসক্তি। কিন্তু যে সাধারণ মানুষ যে আছে গৃহস্থ ধর্মে, গৃহস্থ আশ্রমে, তার পক্ষে সন্তান না থাকা খুব বড় দুঃখ। আর সন্তান যদি মারা যায় তো সেটা তো তার থেকেও অনেক বড় দুঃখ। তো এই যে জিনিসটা, এটা কেন হচ্ছে? কেন আমি কোনো একটা সমূহের অংশ হতে পারি, অঙ্গ হতে চাই, কোনো একটা সমূহে, কোনো একটা গ্রুপের অঙ্গ হতে চাই। আর যদি আমি সেটা না হতে পারি, আর আমার সামনে কোনো উদ্দেশ্য যদি না থাকে, তো আমি এখন আমার আয় হচ্ছে, আমি চাকরি করছি, ব্যবসা করছি, আমার একটা পরিবার আছে, সবকিছু আছে। কেন? কেন আমি তো সবার সঙ্গে সবাইকে দেখে তাদের অনুকরণ করে যাচ্ছি। ঠিক। এবারে তার মানে আমি এই সব কিছুই করছি যাতে মানুষ আমাকে তাদের মধ্যে একজন হিসাবে আমাকে ধরে নেয়। আর এইটা যদি আমার না থাকে, তাহলে তো আমি তাদের মধ্যে একজন হলাম না তো।
আর আমি যদি সেটা না হই তাহলে আমার অসুবিধা। ওই জন্য এই হিংসেটা কখন হয়, একজন ধরুন কারো কাছে, এমনও আছে, আমি যে বৃন্দাবনে 4 বছর ছিলাম, ওখানে দেখতাম মানুষের অনেকের কাছে প্রচুর টাকা, প্রচুর টাকা, মানে প্রচুর টাকা, মানে ওদের সঙ্গে কথা বললে বোঝা যেত, কিন্তু তাদের বাড়িতে একটা কার নেই, ভালো বাড়িও নেই, বাইরে থেকে খুব পুরনো বাড়িতে আছে। তো আমি একজন, তিনি ওখানে ব্যাংক ম্যানেজার, তো আমাদের যে ব্যাংকে আমরা অ্যাকাউন্ট রেখেছিলাম সেই ব্যাংক ম্যানেজার। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলুন তো স্যার, এটা কেন? এখানে দেখছি অনেকের কাছে প্রচুর টাকা, কিন্তু বাড়িগুলো ওই পুরনো বাড়িতে থাকে, কাপড়গুলো সেরকম পরে, গাড়িও রাখে না। বললেন যে, স্বামীজি আপনি তো বৃন্দাবন বৃন্দাবন বললে আপনি ভাবছেন শ্রীকৃষ্ণের জায়গা, পুণ্য তীর্থ, কিন্তু এখানকার মানুষ সেরকম নয়। তার মানে হ্যাঁ, কি ওটা কেন? বলছে, আমরা যদি ধরুন আমি একটা গাড়ি কিনি, তাহলে সবাই জলে না, মানে একদম জলে পড়ে মরে যাবে, মানে ঈর্ষাতে মরে যাবে। আর সে গাড়িকে হয়তো কিরকম পাঞ্চার করা যায়, ওটা কিরকম ভাঙা যায়, এটাই ভাববে। ওই জন্য এখানে আমরা সবাই এরকমই থাকি। আমি জানি না এখনো, মানে ওই যেটা মূল বৃন্দাবন তার বাইরে এখন অনেক বেড়ে 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 বাড়িয়ে দিয়েছে, যেমন অন্য শহরও হয়েছে। তো উম কিন্তু এখনো যে মেইন বৃন্দাবনে যারা থাকেন, তারা এরকমই থাকে। তো বাইরে যারা থাকেন ওইসব কলোনি হয়েছে, ওরা গাড়ি টাড়ি রেখে ফ্ল্যাট ট্যাট আছে, কিন্তু যারা একদম ভিতরে থাকেন তারা এরকমই থাকেন। তো ঈর্ষা, তো আমি দেখুন ওখানে বৃন্দাবনের মধ্যে সবাই কিন্তু ওই বৃন্দাবনবাসী, ওই যে সমূহ, তার অঙ্গ হতে চায়। ওই জন্য ওখানে যেমন লোক আছে, ও এরকমই আছে, বুঝতে পারছেন? তো ওখানে কিন্তু কেউ যদি মনে করে না আমার কাছে টাকা আছে আমি গাড়ি কিনবো, তাতে কি আছে, কারো এটাতে খারাপ লাগলে তাতে লাগলো, তাতে কি আছে, এইরকম কেউ যদি মনে করে, তাহলে তার কোনো অসুবিধা হবে না। তো এই জন্য ঈর্ষাটা আমাদের কেন এলো, স্বামীজি এটার উত্তর অনেক জায়গায় দিচ্ছেন। স্বামীজি বলছেন, হাজারো বছর ধরে আমরা পরাধীন ছিলাম, দাস ছিলাম। এজন্য স্বামীজি বলছেন যে আমাদের মজ্জায় ওই দাসত্ব মনোভাব, দাসত্ব বুদ্ধি ঢুকে গেছে। দাসত্ব বুদ্ধি মানেটা কি? ওইটাই আমি আগে বললাম না, কেউ আমাকে স্বীকার করবে, কেউ আমাকে একটা প্রমাণপত্র দেবে যে তুমি ভালো, তবে আমি ভালো। ওই জন্য আজকেও আমাদের দেশে দেখবেন ওই আমাদের ওই প্রমাণপত্রের, মানে একটা সার্টিফিকেটের খুব দাম, যে কেউ বলে দেবে যে আমি ভালো। তবে যখন ইংরেজরা ছিল আমরা অনেক পদবি চাইতাম, তো ওইটা এখনো আছে, এখনো আমরা ওইটার পিছনে ছুটি, ওটা বলে দেবে, আর বিশেষ করে সাদা চামড়ার লোক বলে দিলে আরো ভালো। তো আমি খুব ভালো, আমার বাবা মা বা আমার বাড়ির লোক বলে তাতে কোনো কিছু যায় আসে না। আমাকে বিদেশি কেউ বললে, হয় দেশের নামটাই উচ্চারণ করতে পারছি না, কিন্তু ওখান থেকে কেউ এসে আমাকে বললো তুমি খুব ভালো, তাহলে খুবই ভালো। শুধু তা নয়, ওটা আমি সবাইকে বলে বেড়াবো, ওরা বলেছে খুব ভালো। তো এইটা দাসত্ব বুদ্ধির জন্য আসে। দাসত্ব বুদ্ধি মানে কি? আমার যে নিজের পরম্পরা বা নিজের, আমার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ভালো করে না চিনতে পেরে আমি অপর একজন সংস্কৃতি বা অপর কারোর কাছে আমি হাত বেঁধে বসে আছি যে ও আমাকে কখন স্বীকার করবে। সেটা, এটা এটা নিয়ে অনেকে গবেষণা করেছেন, অনেকে লিখেছেন। একটা যেটা আপনারা হয়তো জানেন, সেটাকে বলে স্টকহোম সিনড্রোম। সেটা হচ্ছে যখন কাউকে কিডন্যাপ করা হয়, তো যে যাকে কিডন্যাপ করা হচ্ছে কিছুদিন পরে সেই মানুষ, উম দুদিকেই হয়, মানে যে কিডন্যাপ করেছে, সে যাকে কিডন্যাপ করেছে তার প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা হয়ে যায়, আর যাকে কিডন্যাপ করেছে সেও যে কিডন্যাপ করেছে তার পক্ষে ওর একটা অন্যরকম একটা আত্মীয়তা সৃষ্টি হয়। তো একজন প্রিসন এক্সপেরিমেন্ট বলে আরেকটা এক্সপেরিমেন্ট করেছিলেন, একজন খুব বিখ্যাত উম মনস্তত্ত্বের বৈজ্ঞানিক ছিলেন, সাইকোলজিস্ট ছিলেন। তো এই প্রিজন এক্সপেরিমেন্ট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে হয়েছিল।
তার সেটা নিয়ে পরে ছবিও হয়েছে, ডকুমেন্টারি হয়েছে। তাতে কি মানে ওই এক্সপেরিমেন্টটা কি, এটা অদ্ভুত। এক্সপেরিমেন্ট হচ্ছে কতগুলো ভলেন্টিয়ারকে ডাকা হলো, ঠিক আছে? ভলেন্টিয়ার মানে যারা নিজে থেকে আসছে। হ্যাঁ। তো তাদেরকে কিছু সামান্য টাকা দেওয়া হবে এই এক্সপেরিমেন্টে তারা যদি অংশগ্রহণ করে। তো তাদের ডাকা হলো, আর প্রথমেই বলে দেওয়া হলো যে এগুলো সবই নাটক কিন্তু। হুম। এগুলো আমাদের আমরা একটা ইয়ে করব, এক্সপেরিমেন্ট করব, তার জন্য এগুলো পুরোটাই নাটক, একটা সাজানো জিনিস। তো কি এক্সপেরিমেন্ট? এটা হচ্ছে একটা জেলের মতো। হুম। আর এই জেলে একজন জেলার থাকবে। সবাই কিন্তু ভলেন্টিয়ার, সবাই অন্যান্য কাজ করে, নানান জায়গা থেকে এসছে, নানান ধরনের মানুষ। তো এইটা একজন জেলার থাকবে, দুজন জেলার থাকবে, আর ওই জেলারের আন্ডারে আরো কিছু লোক থাকবে, দু তিনজন, যারা ওই প্রিজন অর্থাৎ আহ, আমরা তো এখন বলি শোধনাগার কি সব বলি। হ্যাঁ। তো কারেকশনাল হোম ইত্যাদি, মানে ওই আর কি জেল। তো ওই কারাবাসে তোমরা থাকবে, আর এরা বলবে, আর এরা যে কাজ যেমন বলবে তোমরা সেরকমই থাকবে, ঠিক আছে? তোমার খাওয়া দাওয়া দেওয়া হবে, সবকিছু থাকবে, ঠিক আছে, খুব ভালো কথা। তো ওরা ওরকম থাকলো, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সব ঠিকই আছে। এক সপ্তাহ পরে কি হলো, একজন বাথরুম যাবে। হ্যাঁ। তো ওই জেলারকে বলছে আমি একটু যাব বাথরুম বা রেস্টরুম যা বলে। তো ও বলছে তুমি যাবে না। তো এ যাচ্ছে না, ও যাচ্ছে না। কেন? ওর পূর্ণ বিশ্বাস যে এ না বললে আমি কি করে যাব। তারপরে এই করতে 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 শেষে যে জেইলার, সে ভাবছে ও জেইলার, আর সে যে, তো এটা যিনি করেছিলেন ওর নাম ফিলিপ জিম্বার্ডো। আর এর জন্য উনি খুব, ওনার বদনামও হয়েছিল। আর তারপরে ওনাকে ওই এক্সপেরিমেন্টটা বন্ধ করে দিতে হলো, কেন উনি দেখলেন, উনি নিজে অবাক হয়ে গেলেন। উনি কখনো স্বপ্নে ভাবেননি যে এরকম হবে এর প্রভাবটা। তো উনি অবাক হয়ে গেলেন যে যে জেলার সে সত্যি একজন খুবই, মানে খুবই কঠোর, ওরকম একটা আহ, কোনো দয়া মায়া নেই এরকম একজন মানুষ কয়েকজন হয়ে গেলেন। তারপরে ও মারতে যাচ্ছে, এইসব করতে, কেন ও ভেবেছে জেলার। আমরা একটা জিনিস দেখি যেটা কেরলে খুব আমরা চাক্ষুষ দেখতে পাই, সেটা হচ্ছে জঙ্গল থেকে হাতিকে ধরে আনা হয়। যখন ধরে আনা হয় তখন এই মোটা মোটা শেকল দিয়ে তাকে বেঁধে দেওয়া হয়, মানে একটা দুটো শেকল দিয়ে নাও, অনেক শেকল দিয়ে। তো ও অনেক দিন চেষ্টা করে, ওখান থেকে বেরোতে পারে না, ঠিক আছে? তারপরে কয়েক মাস ওরকম চলে, তারপরে ওকে এইরকম ছোট্ট একটা শেকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়। চেষ্টাও করে না। তারপরে যতদিন বেঁচে থাকে চেষ্টাও করে না বেরিয়ে আসা। ওটাকে বলে ক্যাপটিভিটি সাইকোলজি, মানে যে বন্দী হয়ে আছে, যে বন্ধনের মধ্যে আছে, সে কখনো ভাবতেই পারে না যে ওখান থেকে সে মুক্ত হতে পারে। তো আমাদের দাসত্ব বুদ্ধি এটাই, আমরা ভাবতেই পারছি না যে আমি নিজের মতন স্বাধীন চিন্তা। আজকেই আমি একজন সায়েন্টিস্টের সঙ্গে কথা বলছিলাম, উনি খুবই বরিষ্ঠ একজন বৈজ্ঞানিক। তিনি বলছেন, স্বামীজি আমাদের এই স্বাধীন চিন্তা তো আসেনি এখন। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম কেন আমাদের দেশে এখনো সেরকম নোবেল প্রাইজ আসেনি। তাহলে আমাদের স্বাধীন চিন্তা, বা আমরা যেটাকে বলি মুক্ত চিন্তা, স্বাধীন চেতাটা আমাদের এখনো হয়নি। এটা সব ক্ষেত্রেই তাই। তো এইটাই হচ্ছে কারণ। আর এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমি যেমন বললাম যে আমাদের ওই নিজের সম্বন্ধে ভালো করে, নিজের মন, নিজের ক্ষমতা, আমি কি করতে পারি কি করতে পারি না, এটার সম্বন্ধে ভালো করে যাচাই করা। এটা খুব, আর একদিনে করে শেষ করে দেওয়া যাবে না, এটা শেষ অবধি করতে হবে। যতদিন বাঁচবো ততদিন করতে হবে। আর করে সেই অনুযায়ী আমি যদি, আচ্ছা কোনো জিনিস আমার যদি, আমি কিছু জীবনে করতে চাই, আমার কোনো উদ্দেশ্য থাকে, ওই উদ্দেশ্যের জন্য কতটা পরিশ্রম করতে হবে, তার জন্য কি কি আমার করণীয়, সেগুলো করা। আর এখানে আমরা যদি ঠাকুরমা স্বামীজির আলোকে এটাকে দেখি, তাহলে তো উদ্দেশ্য তো ঠাকুর বলেই দিচ্ছেন, জীবনের, মানুষ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ।
আর ভগবান লাভও ঠাকুর বলে দিচ্ছেন কতবার করে যে ওটা তো সহজ নয়, কিন্তু এই কলিযুগে নারদীয় ভক্তি, হ্যাঁ, কলিযুগে অন্নগত প্রাণ, ওই জন্য নারদীয় ভক্তি। তো ভগবানের নাম করবে, এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না, নাম করবে। আচ্ছা, গৃহস্থ তাহলে কি অসুবিধা, তোমাকেই করতে হবে। তো বাড়িতে থেকে, সংসারে থেকে সবসময় নাম করা। আমরা কি করেছি, আমি আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারারই কথা বলছি। আমরা কি করেছি, আমরা বললাম বাহ, ঠাকুর তো বলেছেন গৃহস্থের কোনো অসুবিধা নেই, বাহ, তো খুব ভালো বলেছেন। ওইটুকু আমরা দেখেছি, ওটা তো ভালোই। তারপরেরটা যে নাম করা, সবসময় ঠাকুরের নাম করা বা সবসময় শরণাপন্ন হয়ে থাকা, সেটাকে আমরা জলাঞ্জলি দিয়ে দিয়েছি। জলাঞ্জলি বলবো না, কিন্তু হয়তো মাঝে মধ্যে নাম করলাম বা দেখালাম নাম করছি ইত্যাদি। হ্যাঁ, তো সেটা কিন্তু ওইটাকে ধরে রাখা, সেটা আমরা কতটা পারছি, কতটা করার চেষ্টা করছি, সেটা একটা বড় প্রশ্নই থেকে যাচ্ছে। এবারে আমি যদি শাস্ত্রের দিকে আসি, যেটা স্বামীজি বারবার বলছেন, কিছুটা মাও খুবই সরল ভাবে বলছেন, সেটা হচ্ছে, ঠাকুর তো বলছেনই নিজের মতন করে, সেটা হচ্ছে গীতাতে একটা কথা, দুটো কথা আসছে, আত্মা তৃপ্ত আত্মারাম। মানে যে নিজের মধ্যে তৃপ্ত, অর্থাৎ যে নিজের স্বরূপকে জেনে, সেই স্বরূপ মানে ব্রহ্ম হতে পারে, আত্মা হতে পারে, ভগবানের সন্তান এটাও হতে পারে, ঠাকুরের সন্তান এটাও হতে পারে, আমি মায়ের সন্তান। মা কত সহজ ভাবে বলে দিচ্ছেন, যখনই তোমার কোনো অসুবিধা হবে বা দুঃখ পাবে, তুমি জানবে তোমার একজন মা আছেন। এটা আমরা শুনলাম তো, অনেকবার শুনেছি, অনেকবার পড়েছি। কি বুঝলাম? অনেকে নিজের মতন করে বুঝেছে, ঠিকই আছে, কিন্তু ওটা হচ্ছে নিজের স্বরূপকে জানবে। সবসময় মনে রাখবে তোমার একজন মা আছেন, মানে তোমার নিজের স্বরূপটা কি, তুমি মায়ের সন্তান। মায়ের সন্তান তো আমার গর্ভ ধারিণী মা, সেই মায়ের কথা বলছেন কি? মা অবশ্যই নয়। তুমি মায়ের সন্তান মানে তোমার জন্য একজন আছেন জগৎ জননী, যে তোমার সবকিছু বহন করে বসে আছে। তো সেইটা সবসময় মনে করে যদি একজন জীবনে এগিয়ে যায়, তার ঈর্ষা কেন, তার দেশ, আসক্তি, বাংলাতে যেটা আমরা বলি রাগ, ক্রোধ, ওইটা হবে না, কোনোটাই হবে না। তো ওইটা যে আমি কে, ঠাকুর কত সুন্দরভাবে বলে দিলেন, আমি কে, তুমি কে, আমাদের মধ্যে কি সম্পর্ক, আমি কে, এটা জানলেই হলো। তো আমি কে মানে একদম আমি ব্রহ্ম, যেহেতু ওই জন্য আমি রকেট বানাবো তা তো হয় না। ব্রহ্ম ঠিক আছে, সেটা হচ্ছে আমার আমার একদম যে সত্তা, একদম পরমার্থ সত্তা। কিন্তু ব্যবহারিক সত্তাটা আমার কি? ব্যবহারিক সত্তা হচ্ছে, হয়তো আমি অঙ্ক বুঝতে পারি না, দোকানে গিয়ে কিছু দুটো জিনিস কিনলে হয়তো আমার ক্যালকুলেটর লাগবে, তাতে অসুবিধাটা কি আছে, ক্যালকুলেটর তো আছে। তো ওই ধরনের যে মায়ের কথা আমরা বলছি, তো জগৎ জননী মা, ওই কলটা খুললেন, ফুসফুস শব্দ এলো, বলছে ও বাবা এটাতে সাপ আছে। তা এইটা বলার জন্য মা কি কম জগৎ জননী হলেন? বা মা বলছেন দেখো কত বুদ্ধিমতী ও, গড়িতে দম দিতে পারে, তো এর জন্য মা কি কম জগৎ জননী হয়ে গেলেন? এটা ভাবতে হবে। তো এইগুলোতেই আমরা বেশি মন দিই, যে কে কত, তার কত সম্পত্তি, যে কত কি করলো, সবসময় হাসি। তো সবসময় হেসে আছে তো, ও, ওকে তো আমরা সবসময় দেখছি না, সে হয়তো ওরকম ভান করছে। অনেকে আছে যাদের খুব ভিতরে তাদের অনেক অসুবিধা, বা তাদের জীবনে অনেক অসুবিধা, তাদের বাড়িতে হয়তো শান্তি নেই, তারা বাইরে কিন্তু আমার সবকিছু ভালো আছে এরকম যদি কেউ সবসময় বলে, সাইকোলজিতে এটা বলা হয়, আর এটা দেখাও হয়, প্রচুর দেখি, যদি কেউ সবসময় ভালো হয়ে থাকে, সবসময় হাসি খুশি থাকে, বলবো না আমি ভালো আছি, তো দুটোই জিনিস হতে পারে। একটা, সে ব্রহ্মজ্ঞানী, না হলে আরেকটা, সে সবাইকে টুপি পরাচ্ছে, হ্যাঁ, সে শুধু নাটক করছে। আর তৃতীয় কিছু হতে পারে না। কেন, মানুষ হলে তার তো মানে সবকিছু থাকবে তো। মানুষ হলে কখনো রাগ করবে, কখনো ভাল লাগবে, কখনো খারাপ লাগবে, কখনো কিছুই লাগবে না, এটা তো হবেই। তো
তো হয় ব্রহ্মজ্ঞানী, আর আমি অনেক ব্রহ্মজ্ঞানীকে দেখেছি তারা সবসময় ওরকম করেন, তারাও বকে, ঠিক আছে। তো তার মানে অস্বাভাবিক যেটা, তার মানেই ওখানে কিছু আছে। তো আমাদের যে এই স্বামীজি বলছেন, স্বামীজি এত খুবই কঠোর ভাবে বলেছেন, খুবই এই কথা বলেছেন না, অভিশাপ, জেলাসি ইজ দ্য বেন অফ আওয়ার নেশন। তো এটাকে ওরকম আমরা উড়িয়ে দিতে তো পারবোই না স্বামীজির কথা, কিন্তু ওটাকে আরো একটু খুব গভীরভাবে দেখার প্রয়োজন। তো এখানে কেন বলছেন, কেন আমাদের মধ্যে ওই দাসত্ব বুদ্ধি রয়েছে, আজকেও আমরা এটাই তো চাই। আমি একটা বলছি, ধরুন আপনি কোন জায়গায় গেছেন আমাদের খুব সুন্দর জায়গায়, আর আপনি ওই আজকাল তো সবাই যেটা করে সেলফি নেয়, ওখানে গেলেই সেলফি নিয়ে ওটা আপনি ইনস্টাগ্রামে পোস্ট করলেন, তখন দেখেই কি কমেন্ট করবে, এইটা তো ফরেনের মতন লাগছে, এটা তো কমেন্ট করবে। কখনো বলবে না "এই তুমি কোথায় আছো", বলছে আরে বাবা ফরেন কান্ট্রির মতন, ফরেনের মতন লাগছে কেন, আমাদের দেশে কি ভালো জায়গা নেই? তো আমরা এখনো কিছু একটা ভালো হলেই সেটা ইম্পোর্টেড হতে হবে, এই ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি আজ অব্দি। ওই জন্য আমার ছেলে বা মেয়েকে কোথায় পড়াবো, ভালো পড়ানো তো ইউএসএ তেই আছে, যে কোনো সময় মানুষ এসে গুলি মেরে দিতে পারে, কিন্তু আজকেও ওই জায়গাটাই ভালো, ঠিক আছে। চিকিৎসাও ওখানেই ভালো হয়, শিক্ষাও ওখানেই ভালো, আর সবকিছু ওখানেই ভালো, আমাদের তো খারাপ। তো আমাদের তো আরো খারাপ হয়ে যাবে, কেন আমি তো আশাই করছি না যেটা ভালো হবে। যেখানে স্বামীজি বলেছেন যে হে ভারতবর্ষ, তোমার অতীতটা ভালো ছিল কিন্তু তোমার ভবিষ্যৎ এর চেয়েও উজ্জ্বল হবে, ওটা আমরা ভুলে গেছি। তো এই যে দাসত্ব বুদ্ধিটাকে আগে জয় করতে হবে, এক। তারপরে ঠাকুরমা স্বামীজি শাস্ত্র যে বলছেন যে তোমার বাস্তবিক রূপটা কি, সেটা তো যেটা তুমি আয়নার সামনে দেখছো তা নয়। ওটা যদি হয় তাহলে যেমন একজন ছিলেন, মানে খুব ভালো অভিনয় করতেন, নাটক করতেন, কত প্রজন্মের মানুষ তার প্রেরণায় বড় বড় নায়ক নায়িকা হয়েছে, নাটকে অনেক ভালো কাজ করেছে, বা ওই সিনেমার ইয়ে কাহিনী লেখা, এগুলো স্ক্রিন প্লে লেখা, এগুলো সব করেছে কত মানুষ। উনি কত দশক, আমার মনে হয় 40 না 50 দশক ওই সিনেমাতে একদম তুঙ্গে ছিলেন। ওনার হয়ে গেল আলজাইমার্স, ঠিক আছে। তারপরে উনি নিজের মেয়েকে চিনতে পারছেন, হুম, এরকম অবস্থা। তো এত বেশি যার মেধা ছিল, উনি নাকি 30 পাতা 40 পাতা ডায়লগ মুখস্থ করে দিতেন একদিনের মধ্যে। এত বেশি যার মেধা ছিল, যাকে দেখে অনেকে প্রেরণা পেয়েছিলেন, তার অ্যালজাইমার এসে গেল, তো ও তো সবই ভুলে গেলেন। তো আমাদের এই যে আয়নার মধ্যে আমরা দেখছি, আমরা তো ওইটুকু, কিন্তু আমার যে বাস্তবিক স্বরূপটা কি, আমি যদি মায়ের সন্তান হই, তাহলে আমি তো সেটাই মনে রাখলেই তো হলো, আর তো কিছু দরকার নেই আমাকে, তো আর বেশি কিছু খুব আমাকে আহ জীবনে খুব বেশি কিছু করতে হবে না। ওখানে আবার বিশ্বাস নেই না, আমাদের অসুবিধাটা হচ্ছে এটা, এটা সবকিছু কিন্তু বিশ্বাসের অসুবিধা। স্বামীজি বলছেন একজন আমেরিকার ছেলে, 4 বছর বা 5 বছর ছেলেকে জিজ্ঞেস করো তুমি কি এটা পারবে, ও বললো হ্যাঁ আই এম অ্যান আমেরিকান, আমি পারবো। আর কোন ভারতীয়কে বললে ও বললো তুমি থোড়ি এটা পারবে, নিজের মুখটা দেখেছো কোনোদিন, বাস এটাই। তো ঈর্ষা আমাদের আসে নিজের সম্বন্ধে ভালো ধারণা না থাকার জন্য, আর নিজের যে ক্ষমতা সেটা নিয়ে তৃপ্ত না থাকার জন্য, নিজের জীবনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য না থাকার জন্য, আর সবচেয়ে বড় কথা ভগবানে বিশ্বাস না থাকার জন্য। এখন বলবো না না ভগবানে বিশ্বাস আছে, না, যদি ভগবানে বিশ্বাস আছে, ভগবত গীতাতে তো শ্রীকৃষ্ণ বলছেন যে যোগক্ষেমম বহাম্যহম, তোমার যা দরকার হবে, তোমার কাছে যেটা আছে সেটা তার সংরক্ষণ সবকিছু আমি করব। তো আমরা তো সেটা মানছি না। ঠাকুর মা স্বামীজি সবাই বলছেন যে তুমি যদি আধ্যাত্মিক পথে এগিয়ে যাও, তাহলে আমি তোমার সংরক্ষণ করব, তোমাকে বাঁচাবো। স্বামীজি তো অনেকবার বলছেন এই কথাটা। তো ওই জন্য
এই যে স্বামীজি বলে দিলেন, জেলাসি ইজ দ্য বেন অফ আওয়ার নেশন, অর্থাৎ ঈর্ষা আমাদের দেশের অভিশাপ। সেই অভিশাপ যেন অন্তত পক্ষে ঠাকুরমা স্বামীজির ভাবধারায় যারা এসেছেন, যাদেরকে ঠাকুর এই সুযোগটা দিয়েছেন, অন্তত আমাদের মধ্যে যেন এটা না থাকে। অন্তত আমাদের জীবনে একটা কোনো ছোট হলেও সবাই ভাবে, ও ঠাকুর বলে দিলেন মানুষ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। ও ওটা কি অত সহজ? তো ওইটাই একটা অবিশ্বাস থেকে ওই প্রশ্নটা আসে। কিন্তু ঠিক আছে, যদি আপনারা মনে করেন যে, কেউ যদি মনে করে ওটা খুব কঠিন, এমন একটা ছোট্ট একটা উদ্দেশ্য তো থাকতে পারে যে আমার পাড়াতে দুজন আছে বাচ্চা, তারা পড়তে পারছে না। আমি যতটা জানি, আমিও খুব একটা নোবেল পুরস্কার আমি পাইনি, কিন্তু যতটা আমি জানি ওইটা আমি ওদেরকে পড়িয়ে দেব। বা দুজন আছে যারা একটু বাড়ির কাজগুলো ভালো করে জানে না কিরকম করতে হবে, আমি ওদেরকে একটু বুঝিয়ে দেবো যে বাড়িটা সংসারটা কিরকম চালাতে হবে। এটা তো করতেই পারে। সবার মধ্যে কিছু না কিছু ক্ষমতা আছে। আমরা বাইরে বেশি দেখি, আমরা আমাদের নিজেরকে দেখি না। আর নিজেরকে যদি দেখি, আমরা যেই অন্যদের সাহায্য করব, আমি মনে করি যে তার চেয়ে বেশি আহ, আনন্দ দেয় এরকম কিছুই নেই। অন্যদেরকে সাহায্য করে, অন্যদের সেবা করে যে আনন্দটা পাই, সে তার থেকে বেশি আনন্দ কোনো কিছুতেই আসে না। কোনো মদ খেয়ে বা কোনো ড্রাগস খেয়ে বা যে কোনো কোনো কোথাও বাইরে গিয়ে ঘুরে বেড়িয়ে কোনো গান শুনে কোনো কিছুতেই ওই আনন্দটা পাবেন না। তার চেয়ে বেশি আনন্দ পাবেন শুধু ঠাকুরের নাম করে। তো বা ভজন আনন্দ যাকে বলে, তারপরেই আছে অন্যদের সেবা করলে আসে। আর ওই অন্যদের সেবা করলে জীবনের একটা উদ্দেশ্য, নির্দিষ্ট উদ্দেশ্য পাওয়া যায়। যে সেবার জন্য একদম বিশাল বড় সেবা দরকার নেই। খুব ছোট ভাবে, অন্তত খুবই ছোট স্তরে আমরা সেবা করতে পারি, যতটা আমরা পারি। আর আমার মনে হয় সবাই সেটা করতে পারে। আর ওইটা যদি আমরা করি, তাহলে আমাদের জীবনে আমরা দেখব যে আমরা অন্যদেরকে দেখে ঈর্ষা আমাদের হচ্ছে না। আমি জানি না এই একটা একটা ঘটনা বলে আমি শেষ করি। আমি জানি না এই ঘটনাটা আমি বলেছি কিনা। সাধারণত আমরা আহ, যারা বিক্রি হয়, ভিক্ষে করে যারা খায়, তাদের তো আমরা মনে করি তাদের জীবনে তো তারা কিছুই করেননি। তো আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি তখন বৃন্দাবনে ছিলাম। তো আমাদের আশ্রম ওখানে, যারা গেছেন জানেন, খুব বড় হাসপাতাল আছে। তো আমি এটা বলছি 2006-এর ঘটনা। 2006 এরকম সময় আমি অ্যাকাউন্টস আমার কাজ ছিল। তো আমি কাজ করছি একটু ওখানে, মানে সন্ধ্যা হয়ে গেছে কাজ করতে করতে, ওই 6টা এরকম বেজে গেছে। তো ওই পুরো হাসপাতালে যত ওয়ার্ড আছে, সব ওয়ার্ডের সব নার্সদের দেখার জন্য একটা ইনচার্জ নার্স একজন থাকতেন, এখনো আছে। তো সেই মানে ওরা পাল্টাতে থাকে। তো সে আমাকে ইন্টারকমে ফোন করলো যে স্বামীজি আপনি একটু আহ, এখানে আসুন। তো ওর অফিসে তো আমি গেলাম। তো যেতে ওখানে একজন ভদ্রলোক, সে খুব নোংরা একটা গেঞ্জি পরেছে, তার চেয়েও নোংরা ধুতি পরেছে। ধুতি কোনো কালে মনে হয় সাদা রঙের ছিল, কিন্তু তখন ওটা শুধু আন্দাজ করা যাচ্ছিল সাদা রঙের। আর ওনার গা থেকে, ওনার কাপড় থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছিল না। তারপরে উনি ওই প্লাস্টিকের বালতি থাকে না, যেটা স্নানের জন্য ব্যবহার করা হয়, 16-20 লিটারের, সেরকম একটা বালতি নিয়ে এসেছেন। তো ওর কথা, ওই উনি শুধু বাংলাতে কথা বলছেন। তো বৃন্দাবনে তো প্রচুর বাঙালি। তো ওর কথা ওই সিস্টার বুঝতে পারছিল না বলে আমাকে ডাকলো। তো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তো একে বুঝতে পারছিল না, আর যে কথাটা বুঝতে পারছে সেটা সম্বন্ধে মানে ও ঠিক করতে পারছিল না যে কি করবে। তো আমি বললাম কি হয়েছে। তো ও বললো স্বামীজি আমি না, ওখানে একটা গোবিন্দজি বলে একটা মন্দির আছে, যে মন্দিরের 7 তলা ছিল, তাতে 3 তলাটাকে ভেঙে দেয় অরঙ্গজেব। তো 3 না 4 তলা ভেঙে দেয়, তারপরে ওই মন্দিরে পুজো হয় না।
কেন ঔরঙ্গজেব এসেছে তো ম্লেচ্ছ ওটা মানে অশুদ্ধ হয়ে গেছে, কিন্তু ওই মন্দিরে অনেকে যায়, দেখতে যায়, ঐতিহাসিক মন্দির। তো ওখানে ওই মন্দিরের সিঁড়িতে প্রচুর বিক্রি বসে, তো ওরকম নাকি বসে ভিক্ষা করতো। একদিন সে কি হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে রাস্তায়। তো বৃন্দাবনে একটা রেওয়াজ আছে অনেক পুরনো, যে বৃন্দাবনে কোনো জায়গায় কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর ওরকম পড়ে আছে, তাহলে ওখানকার, তখন রিক্সা ছিল, এখন যা আছে, তো ওরা ওকে তুলে নিয়ে আমাদের আশ্রমের এন্ট্রান্সে ফেলে দেয়। তো ওরা তারপরে দেখেন, ওরা জানে যে আশ্রম দেখে নেবে। তো ওইরকম অনেকে আসে, মাঝে মধ্যে ওরা মরেও যান। তো আমরাই তাদের দাহ করে দিই ইত্যাদি, বা ওদের ধর্ম অনুযায়ী ওদের দাহ বা যা করতে হয় করি। তো ওইরকম ইনি পড়ে গেছিলেন, তো রিক্সার লোকেরা এসে ওনাকে এখানে পৌঁছে দিল। ওখানে নাকি উনি কয়েক মাস ছিলেন, আর তারপরে ওনার প্রাণ বেঁচে গেল। তো যখন উনি আমাদের সঙ্গে কথা বলছেন তখন তো বেশ ভালোই কথা বলছেন। তো উনি বললেন, স্বামীজি, আমার জীবনটাকে আপনারা বাঁচিয়ে দিলেন, তো ওই জন্য আমার জীবনের যা সম্পত্তি, তো ওর ওখানে একটা স্টেট ব্যাংক আছে বৃন্দাবনে, তো ওই স্টেট ব্যাংকে ওর একটা খাতা ছিল, সে খাতাটা বন্ধ করে দিয়েছে। আর ওটাতে যা সম্পত্তি, আমার মনে আছে এখনো, ওই 44,000 কিছু ছিল। তো ওই ওই সম্পত্তিটা, ওইটাকে একটা পুরোনো কাপড়ে বেঁধে সে ওই বালতিতে নিয়ে এসেছিল। তো ওইটাকে ও ডোনেশন দিয়েছে। এবারে আমার মনে হয় আমাদের মধ্যে অনেকে কেন, আমাদের মধ্যে সবাই ওই বিক্রির থেকে ভালো অবস্থায় আছে, কিন্তু ওই বিক্রির মধ্যে আমি একটু ঈর্ষা বা অন্যদের সম্বন্ধে ভাবা দেখিনি। আর ও এতই সন্তুষ্ট যে ও সারা জীবনের সম্পত্তি রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো ও যদি ঈর্ষাকে, মানে ওর জীবনে ঈর্ষা নেই, কেন? কেন? ওর কাছে বেশি আকাঙ্ক্ষা নেই, ও অন্যদের সঙ্গে নিজের তুলনা করছে না। বিক্রি কার সঙ্গে নিজের তুলনা করবে? তো আমরা যদি নিজেকে, অন্তত আমরা কি তার চেয়েও খারাপ আমাদের অবস্থা? আমরা যদি নিজেকে সেটা দেখে আমি এটা বলি, আর আমার মনে হয় আমার জীবনে আমি রামকৃষ্ণ মিশনে আসার পর বা ঠাকুর আমাকে এনেছেন তারপর, আমি যত ডোনেশন পেয়েছি মানে আশ্রমের জন্য, সেই ডোনেশনে আমি এটা মনে করি এটা সেরা ডোনেশন ছিল আজ অব্দি। আমি তার চেয়ে আর ভালো ডোনেশন পাইনি। তো ওই জন্য আমি মনে করি যে ঈর্ষা যেটা, সেটা আমরা যেহেতু ঠাকুরকে বিশ্বাস করি না, আর ওই জন্য আমাদের সম্বন্ধে বিশ্বাস করি না, ওই জন্য আমরা, আমাদের মধ্যে ঈর্ষা আছে। এখানে আরেকটা কথা, যদি একজন খুব প্রতিষ্ঠিত মানুষ, খুব সম্মানীয় মানুষ সমাজে, তার সন্তান যদি একটা ভুল আচরণ করে, তাহলে যতটা ওই সন্তানের খারাপ নাম হয় তার চেয়ে অনেক বেশি কিন্তু ওই মানুষের খারাপ নয়, বাবা বা মায়ের নামটা খারাপ হয়। তো আমরা যেহেতু ঠাকুর আর মায়ের সন্তান, আমাদের যদি এই ঈর্ষা থাকে, তাহলে আমার মনে হয় আমাদের যতটা নাম বদনাম হচ্ছে, আমাদের তো কোনো নামই নেই, কিন্তু যতটা বদনাম হচ্ছে তার চেয়ে অনেক বেশি। কিন্তু লোকেরা তো বলবে না যে হ্যাঁ অমুক এরকম, এর স্বভাব, বলবে দেখো সবসময় ঠাকুর ঠাকুর করছে আর এর এই স্বভাব। তো ওই জন্য আমি প্রার্থনা করি মায়ের কাছে, ঠাকুরের কাছে, স্বামীজির কাছে, যে আমাদের জীবনে যদি আমাদের জীবনে আছে, অনেকের জীবনে ঈর্ষার ভাব, তো ওইটা যদি থাকে আমাদের জন্য, তাদেরই শ্রীচরণে ভক্তি তারা দেন। কেন তারাই যদি না দেন তাহলে তো আমরা পাবো না। তাদের শ্রীচরণে ভক্তি দেন, যাতে আমাদের মনটা একটুর জন্য, এক মুহূর্তের জন্য যেন সেখান থেকে বিচলিত না হয়, আর আমাদের মধ্যে এই ঈর্ষার ভাবটা যেন না আসে। আর আমরা নিজের জীবনে আর নিজের কর্মে যেন সবসময় তৃপ্ত হয়ে থাকতে পারি, আর সেটাতেই জীবনের উদ্দেশ্য যে ভগবান লাভ, সেটাকে আগিয়ে রেখে আমরা যেন জীবনে এগিয়ে যেতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। মহারাজ জি সশ্রদ্ধ প্রণাম নেবে। মহারাজ জি, আমার একটি প্রশ্ন আছে। বলুন, জিজ্ঞেস করুন। হ্যাঁ,
মহারাজজি আমরা তো দেখছি সর্বত্র উম, যে ঈর্ষা মানুষের দিন দিন বাড়ছে। কোনো সমাজ সচেতন মানুষ হয়তো কোনো ভালো কাজ করছেন, কিন্তু তা তা সত্ত্বেও অন্যান্য যারা রয়েছেন বিরোধী পক্ষ, তারা তাকে নামানোর জন্য বিভিন্ন অপবাদ, কুৎসা, মানে তাকে টেনে নিচে নামানোর যে একটা চেষ্টা চলছে। তো এটা মানে বৃহত্তর ক্ষেত্রে কিভাবে এটার লাঘব করা যেতে পারে? আর এছাড়া স্বামীজি বলছেন যে ভারতবর্ষ আবার জাগবে, জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। তো এটা কিভাবে সম্ভব হবে? উম, এখানে দুটো প্রশ্ন আছে, কি মানে চৈতন্যের শক্তিতে কিভাবে জাগবে, সেটা তো একটা আলাদাই প্রশ্ন। হুম, আর সেটা ঠিক আছে, আমি ওটাতে পরে আসছি। প্রথম ঈর্ষা যদি থাকে, আহ, ওখানে আমাদের আগে যাচাই করা দরকার যে সত্যি কি ঈর্ষা আছে। আমি না, অনেক দিন আগে আমাকে একজন মহারাজ, উনি সঙ্গে থাকতে পারলেন না, চলে গেলেন। তো উনি তখন বলছেন, ও ব্রহ্মচর্য অবস্থায় চলে গেল। ও তখন আমাকে এসে একদিন বলছে, জানো, সবাই না আমার বিরুদ্ধে কাজ করছে। বললাম, কি হলো? বললো, সবাই আমাকে না আমার বিরুদ্ধেই কাজ করছে, সবাই আমাকে কি করে কষ্ট দেওয়া যাবে এটা নিয়ে ভাবছে। তো আমি বললাম, আচ্ছা। মানে দেখো, লোকেদের আর কে কাজ নেই যে তোমার সম্বন্ধেই ভাববে। মানে হাজার মাথা ব্যথা, ওদের হাজার কাজ। তুমি এমন কি হয়ে গেছো ভাই যে তোমার সম্বন্ধেই ভাববে? তো একটা হচ্ছে ওইটা, যে আগে আমাদের একবার দুবার না 10 বার করে যাচাই করে নিতে হবে যে সত্যি কি ও আমাকে নিয়ে ভাবছে। হয়তো ধরুন আমি একটা খুবই সাধারণ ঘটনা বলছি। চারজন বসে আছে, আমি একটা কথা বলতে গেলাম, কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। হুম। তো আমি আগ বাড়িয়ে ভেবে নিলাম যে ও, আমি এত ভালো, তো ওই জন্য ঈর্ষার জন্য ওরা আমাকে ইগনোর করছে। তা নাও হতে পারে, আমার কথা হয়তো এত বোকা ছিল যে কেউ বললো, রে কি সব ফালতু কথা বলছে, এই জন্য পাত্তাই দিল না। এটাও তো হতে পারে। তো এই যে একটা খুবই সবকিছুকে নিজের বিরুদ্ধে না নিয়ে, যেটা আমরা বলি খুবই ব্যক্তিগত ভাবে পার্সোনালি না নিয়ে, আমরা ওটাকে ভালো করে ওর সত্তা কি, ওটা সত্যি সত্যি কি হয়েছিল ওইটা যাচাই করতে হবে প্রথম। আর এটা বারবার যাচাই করলে আমি পাচ্ছি যে না, সত্যি লোকেরা একটু ঈর্ষা আছে। তাহলে দেখতে হবে কি নিয়ে তাদের ঈর্ষা। তো যেমন হয়, আচ্ছা, ও সবসময় এত কথা বলে কেন, এটা একটা ঈর্ষা থাকতে পারে। আচ্ছা, ও তো ওখানেও গেছে, এখানেও গেছে, ও এটাও করছে, ওটাও করছে, কি করে পারছে বাবা। সত্যি কিছু না কিছু, নিশ্চয়ই বাড়ির দিকে বেশি খেয়াল দিচ্ছে না, বেশি মন দিচ্ছে না বাড়িতে। ওদের বাড়িতে ও সবাইকে সেবা করছে, নিজের বাড়িতে কি অবস্থা জানি না। এরকম সব থাকে সমালোচনা। তো ওই সমালোচনা যখন শুনছি, তখন যখন বুঝতে পারছি যে এটার পিছনে হয়তো ঈর্ষার ভাব থাকতে পারে, তখন আমি ভালো করে যাচাই করে এটা বুঝতে পারলাম, ঠিক আছে। তখন ওই সমালোচনা কিন্তু, ওইটা যখন যতবারই শুনি না কেন, তখন আবার যাচাই করতে হবে যে এটার মধ্যে কিছুটা হলেও কি সত্য আছে। ওই জন্য তুলসীদাস বলছেন, নিন্দক নীড় রাখিয়ে, যে সমালোচনা করে তাকে নীড় নিজের বাড়িতে রাখবো। আসলে মানুষের খুব খারাপ অবস্থা কি জানেন, যখন ওর সমালোচনা কেউ করার লোক নেই। দেখবেন বড় বড় মানুষের পতন হয়েছে এরকম অবস্থায়। আশেপাশে যারা আছে বলছে, বাহ স্যার কি ভালো কাজ করছেন, ম্যাডাম বাহ 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 বাহ, কত ভালো, ব্যাস ওর হয়ে গেল, ওর নিশ্চয়ই পতন হবে। তো সমালোচনা যে আমরা পাচ্ছি সেটাও একটা ভগবানের আশীর্বাদ। তো প্রত্যেকবার যখন খারাপ কথা নিজের সম্বন্ধে শুনি, তো নিজেকে যাচাই করে নিতে হবে যে ও যে বললো, একটু হলেও কি ওটাতে সত্য আছে। হয়তো 5% সত্য আছে, 95% হয়তো বাড়িয়ে বলেছে, ঠিক আছে, কিন্তু 5% কি আছে সেটা দেখতে হবে। আর আমার সম্বন্ধে সবাই এরকম বলছে, আচ্ছা তোমার সম্বন্ধে কি কেন বলছে, এটাও দেখতে হবে।
আরো তো অনেক লোক আছে, কারো সম্বন্ধে বলছে, তোমার সম্বন্ধে কেন বলছে? তো হয়তো তুমি খুবই খারাপ কাজ কিছু করছো বা খুবই ভালো কিছু করছো। খারাপ হলে তো কোনো অসুবিধা নেই, ভালো হলে এটা তোমাকে শুনতেই হবে। কেন আমি বললাম না, স্বামীজি বলেছেন, আমি বললাম কি, স্বামীজি বলেছেন আমাদের দেশের অভিশাপ, জেলাসি ইজ দ্য বেন অফ আওয়ার নেশন, ঈর্ষা। তো আমাদের দেশের যদি অভিশাপ ঈর্ষা হয়, সে রাতারাতি তো আর ঠিক হবে না। আর আমাদের দেশে আমাদের থাকতে হবে, আর আমাদের দেশে কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। তাই যদি হয়, তাহলে সবাই যদি বকছে বা ভুল কথা বলছে, সমালোচনা করছে, খারাপ কথাও বলতে পারে, তার মানে হয়তো আমি ভালো কাজ করছি বা খারাপ কাজ করছি। আমাকে দেখতে হবে আমি কি খারাপ কাজ করছি, একটু হলেও কি কিছু খারাপ হয়ে যাচ্ছে। আর সমালোচনার বিরুদ্ধে আমি যাব না, আমি যে কাজটা করছি, স্বামীজি বলছেন যদি তোমার জীবনে তুমি সৎ পথে যাচ্ছ আর সবাই তোমার নিন্দা করছে বা সমালোচনা করছে, তাহলে তুমি ঠিক পথে যাচ্ছ। তো ঠিক মহারাজজি, পথে এটা তো ব্যক্তিগত ক্ষেত্রে হলো। এখন সমষ্টিগত ক্ষেত্রে ধরুন, যেখানে একই আমাদের ব্যাপার, একই পরিচালনা। ব্যাপার, একই ব্যাপার, হুম, একই ব্যাপার। ধরুন আপনারা একটা সমূহ হয়ে কিছু একটা ভালো কাজ করতে যাচ্ছেন, তখন এই সমালোচনা আসছে। একই ব্যাপার ওই ব্যক্তির ক্ষেত্রে, ওখানেও কিন্তু একটু যাচাই করে নিতে হবে, একটু ভাবতে হবে, তলিয়ে দেখতে হবে যে সত্যি কি এটাতে কিছু সত্য আছে। প্রত্যেকবার দেখতে হবে, একবার নয়, প্রত্যেকবার যখন এরকম সমালোচনা হবে দেখতে হবে। আর ওটা ভালো, ওরকম সমালোচনা আসাটা খুবই ভালো। ঠিক আছে, একদম একেবারে যে আপনি যা করছেন সবই ভালো এরকম লোকেরা স্বীকার করে নিলে ওর থেকে বেশি খারাপ আর কিছু হতে পারে না। ওটা খুবই আপদ বিপদ ওইটা। হ্যাঁ, কেননা তাহলে আমরা আমাদের মানে এগিয়ে চলার পথটাই হয়তো রোধ হয়ে যাবে। রোধ হবে না, আপনি মানে ওটা হচ্ছে ব্রেক ছাড়া গাড়ির মতন। মানে ওটা এগিয়ে না, আপনি সুপার ফাস্ট চলে যাবেন, কোথায় গিয়ে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে যাবে জানা নেই। একদম, একদম, তো ওই জন্য ওটা ঠিক আছে। আর যখনই এরকম হয়, তখন নিজের সম্বন্ধে বা ঠাকুরমা স্বামীজির সম্বন্ধে আর প্রার্থনা বেশি করে করা, জপ করা, সাধন করা। হ্যাঁ, আর আমি কেন, এটাও তো একটা জিনিস, আমি কেন ওই ঈর্ষা বা সমালোচনার দিকে আমার মনটা যাচ্ছে কেন? আমার জীবনে সত্যি, যদি সত্যি সত্যি আমার জীবনে মহৎ উদ্দেশ্য থাকে, তাহলে ওই সমালোচনার দিকে আমার মনটা যাচ্ছে কেন? তার মানে আমার যতটা প্রয়োজন, যতটা দরকার, ততটা আমার কিন্তু উদ্দেশ্যের প্রতি মন যাচ্ছে না, তাই তো? তো একদম। আমাকে এটা এটা করতে হবে, তো ওই সব সময় প্রার্থনা করতে হবে। আরে সমালোচনা সবচেয়ে বেশি তো স্বামীজিরই হয়েছে না? হুম, স্বামীজির মতন সমালোচনা আর কারো হয়েছে? স্বামীজি ভাবুন, স্বামীজি ওখানে গিয়ে 6 মাস কষ্ট পেলেন, 6 মাস। মানে ওইসব হয়ে গেল, শিকাগো ধর্ম মহাসভা সব হয়ে গেল। তারপরে এটা হয়ে গেল, কি বলে এটাকে, আহ, অনেক জায়গায় স্বামীজি গেলেন, বক্তৃতা দিচ্ছেন। তখন স্বামীজির নামে বদনাম করে, স্বামীজির বিরোধে যারা ছিলেন, এত বদনাম যে লোকেরা স্বামীজিকে থাকার জায়গা দিতেও ভয় পাচ্ছিল। তখন স্বামীজি লিখলেন রামকৃষ্ণানন্দজিকে, রাজা মহারাজকে, যে তোমরা কিছু একটা সভা আয়োজন করে সেই চিঠিগুলো, মানে সেই কাগজে বের করে সেটা পাঠাও। তখনকার দিনে ভাবুন, কিন্তু তখনকার দিনে যে অবস্থা ছিল, তো পাননি সময় মতন। তারপরে কোন রকম 6 মাস স্বামীজিকে এই কষ্টে যেতে হবে। তো স্বামীজির যখন এরকম সমালোচনা হয়েছে, স্বামীজি যখন ঠাকুরের কাছে আসছেন, যখন স্বামী বিবেকানন্দ হননি, তখনও স্বামীজির খুব সমালোচনা হতো। এই যে দত্তবাড়ির ছেলে এরকম যায়, সিগারেট খায়, কাউকে খুব বেশি তোয়াক্কা করে না, এই যে পাড়াতে স্বামীজির সমালোচনা হতো। হম, তখন স্বামীজি, ওই জন্য তো স্বামীজি বললেন, যখন ঠাকুর জিজ্ঞেস করলেন এই তুমি কি মনে করো, তো বলছে হাতি চলে বাজার মে কুত্তা ভোগে হাজার। যে তত দূর না, তত দূর না। তো কেন, স্বামীজির সমালোচনা হতো? তখন স্বামীজি কি, কেউ তো চিনতো না, কে নরেন্দ্রনাথ দত্ত, কেউ চিনতো না, তখনই স্বামীজির সমালোচনা হতো। তার মানে এটা আমাদের দেশের একটা স্বভাবের মধ্যে। তো এইটাকে ধরে নিয়েই আমাদের কিছু একটা কাজ করতে গেলে, ব্যক্তিগতভাবে হোক বা একটা সবাই মিলে মিলিত ভাবে হোক,
কোনো কাজ করতে গেলে এটাকে আমাদের ধরে নিতেই হবে যে এই ধরনের অসুবিধা হবে। আর বিশেষ করে মহিলারা যদি থাকেন আরো খারাপ অবস্থা যেটা তো আর বলা দরকার নেই। তারা তো আপনারা তো আরো বেশি জানবেন। তো ওটা তো আরো খারাপ অবস্থা। তো ওই জন্য সেটাকে মেনে নিতেই হবে, সেটাকে ধরেই কাজ করতে হবে। যে তো আমাকে সবসময় এটা ভাবতে হবে যে সমালোচনাও যদি হচ্ছে, আমি কেন কেন আমি দেখেছি অনেক মহারাজদের দেখেছি বা অন্যদেরও দেখেছি, তারা জানেই না তাদের সমালোচনা হচ্ছে। মানে তাদের কাজ নিয়ে তারা এত ব্যস্ত আর এত মানে তারা মন দিয়ে মনোযোগ সহকারে তারা কাজ করছে, তাদের কোনো ভ্রুক্ষেপই নেই, তারা জানেই না যে সমালোচনা হচ্ছে। তো ওইটা হচ্ছে ভালো জিনিস। আপনি এমন কাজ করে যান আর সবসময় মন দিয়ে কাজ করে যান যে আপনার কানে হয়তো পৌঁছবেই না যে এসব হচ্ছে, আর দরকার নেই তো, সেটা দরকার। হ্যাঁ মহারাজজি। আর মহারাজজি ওই ভারত আবার জাগবে জড়ের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে। তো স্বামীজি। আমাদের আমাদের স্বামীজি বলেছেন বিশ্বগুরু হতে হবে ভারতবর্ষকে। তো আমাদের দেশটা যে হাজারো বছর আগে স্বামীজি বলছেন যখন তোমরা সব গায়ে রং মাখিয়ে বেড়াতে, তখন আমাদের এখানে ঋষিরা উপনিষদ সব বলে ফেলেছে অনেক দিন, এই তো 400 বছর আগে অব্দি রং মেখে বেড়াতো ইত্যাদি। তো স্বামীজি যখন বলেছেন তখন তো কেউ সেটাকে গুরুত্ব দেয়নি। এখন অবতার বলে ফিল্ম এসে গেছে, ওটাতে নীল রং মেখে বেড়াচ্ছে, এটাই তো দেখেনি না ফিল্মটা? আভাতার 2 ও এসে গেছে। যাই হোক, এগুলো সিনেমা টিনেমা মাঝে মধ্যে দেখলে খারাপ নয়। হ্যাঁ। তো তো ওইটা স্বামীজি যেটা বলেছে, আহ, আহ, আমরা সবসময়ই বিশ্বগুরু ছিলাম। স্বামীজি যখন বলছেন যে হে ভারতবর্ষ ওঠো আর সারা জগৎকে আধ্যাত্মিক এ দিয়ে, তোমার আধ্যাত্মিকতা দিয়ে জয় করো, আপ ইন্ডিয়া এন্ড কনকার দ্য ওয়ার্ল্ড উইথ ইউর স্পিরিচুয়ালিটি, এটা স্বামীজি ইংরেজিতে বলছেন। তো আমরা সবসময়ই সেটা করে এসেছি, এটা কোনো নতুন ব্যাপার নয়। নতুন ভাবে স্বামীজি কেন বলছেন নতুন ভাবে? কারণ আমরা সেটা ভুলে গেছি, নিজের পরম্পরা নিজের ঐতিহ্য ভুলে গেছি, আমাদের কিরকম আমাদের উৎস সেগুলো ভুলে গেছি, নিজের ঋষি পরম্পরা ভুলে গেছি। সেটা মনে করে দেওয়ার জন্য বলছেন এক। দ্বিতীয়, প্রথমে আদি মানব ছিল ঠিক, তারপরে সে আগুনের আবিষ্কার হলো ঠিক, তারপরে এই চাকার আবিষ্কার হলো ঠিক, তারপরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, এই যে সব মেশিন টেশিন বানালো, ঠিক আছে। তারপরে এখন যেটাকে বলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে এই শিল্প ক্রান্তি, শিল্প বিপ্লব। কি শিল্প বিপ্লব? ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখন ঘুরে ফিরে আমরা আবার জ্ঞানের দিকে চলে এসেছি, যেটা জ্ঞান সবসময় ভারতবর্ষের জিনিস। হ্যাঁ, আমরা সবাইকে জ্ঞান দিই, তো চাইতে না চাইতে আমরা জ্ঞান দিই। তো ওটা ভারতবর্ষের আমাদের এলাকা ওইটা, তো ওখানে আমরা চলে এসেছি আবার। তো ওই দিক দিয়ে দেখলেও, মানে জাগতিক দিক দিয়ে দেখলেও ভারতবর্ষর দিকেই সবাই এখন তাকিয়ে রয়েছে যে আমরা কি, সারা পৃথিবীতে কোনো সমাধান নেই, তাদের কোনো মনের শান্তি নেই। যোগ বলুন, ধ্যান বলুন, সব দিক দিয়ে সবাই ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে। কিন্তু এই অবস্থায়, এমন সময়, আমরা কি নিজের মধ্যে তৃপ্ত আছি? আমরা কি নিজেই সেই ধ্যান যোগ বা বেদান্তকে বুঝতে পেরেছি? তো সেটা তো আর আলাদা করে বলতে হবে না, একদম পারিনি, একদম পারি। ইংরেজি আওড়ালে ভালো, বাংলা বললে খারাপ। যেমন আমরা যদি কিছু আহ, মানে খুব ভালো জিনিস হয় সেটা আমরা বলি ফরেন, আর যদি খুবই খারাপ বা হয় বলে এটা তো বাংলা। এমনি কথা কথা বলে না, পাতি বাংলায় বললাম, বাংলা পাতি হলো কেন আবার? তো এরকম সব আছে, ঠিক আছে। তো আমাদের মানসিকতাটাকে পাল্টাতে হবে, ওই যে দাসত্ব বুদ্ধি থেকে আসতে হবে। ওটা যখন হবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদেরই বাড়িতে বা আমাদেরই মধ্যে, আমাদেরই সমাজে, আমাদেরই দেশে আমাদের কাছে এত বেশি, এত সমৃদ্ধ সম্পদ রয়েছে, আধ্যাত্মিক সম্পদ রয়েছে, তাছাড়াও আর অনেক কিছু রয়েছে। তো সেইটা আমরা যদি নিজেই জানতে পারি, তাহলে আমরা বিশ্বকে ওটা বুঝিয়ে দিতে পারবো। তখন নিশ্চয়ই আমরা আধ্যাত্মিক
আর অন্য শক্তি দিয়ে তো আমরা পারবোই না, কারণ ওটা আমাদের স্বভাবও নেই। স্বামীজি বলছেন বারবার যে আমাদের দেশ থেকে কখনো কোনো জায়গায় আমরা আক্রমণ করে কিছু করিনি। স্বামীজি বারবার এটাও বলছেন যে আমাদের মেরুদণ্ড হচ্ছে আধ্যাত্মিকতা। তো এই মেরুদণ্ড এখন যেটা অনেকের নেই, তাই তো, অনেকের তো মেরুদণ্ড নেই। তো ওই মেরুদণ্ডকে বজায় রেখে, মেরুদণ্ডকে ধরে আমাদের এগিয়ে যেতে হবে। ওইটা আমরা যদি এগিয়ে যাই, মেরুদণ্ড যেহেতু আধ্যাত্মিকতা, ধর্ম, তো সারা পৃথিবীতে আমরা ওই চৈতন্য শক্তি দিয়ে, মানে আধ্যাত্মিকতা দিয়ে আমরা জয় করব। এটা হয়তো করেই আসছি, কিন্তু এখন আমরা না যদি বুঝি, আমরা এই ঘুম থেকে যদি না উঠি, তাহলে আমেরিকা বলবে বেদান্তের আবিষ্কার নিউ ইয়র্কে হয়েছে, এটা বলবে। তো ওই জন্য ওটা যেন না হয়, ওই জন্য আমাদের এরকম করতে হবে। আচ্ছা, খুব প্রণাম সুন্দর। নিবেন মহারাজ। প্রণাম নেবেন। আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে একটু সাধারণভাবে, যে বলছি যে প্রতিযোগিতামূলক যদি কোনো কাজ হয়, সেটা কি ঈর্ষার মধ্যে পড়ে? যেমন ধরুন, পাশের বাড়ি একটি ছেলে ভালো পড়াশোনা করছে, এই তুই পড়। বা পাশের বাড়ি ভালো খাচ্ছে বা পাকার বাড়ি করছে, ভালো জিনিসপত্র নিয়ে এসছে, তা দেখে আমার বাড়ির লোক বলছে ওই ওগুলো করতে হবে। এটাও কি ঈর্ষামূলক বা এটা প্রতিযোগিতামূলক নাকি? এটা একটু যদি বুঝিয়ে বলেন। তুলনা করাটা কোনোদিনই ভালোর দিকে যেতে পারে না। তুলনা দিয়ে কোনো ভালো জিনিসই হতে পারে না। তাহলে তাহলে বোধহয় তাহলে প্রতিযোগিতা না হলে তো ধরুন প্রতিযোগিতামূলক কাজেই তো উন্নতি হয়। না, ওটা ভুল ধারণা। প্রতিযোগিতা, প্রতিযোগিতা মানে ধরুন একটা চাকরির জন্য 10 জন অ্যাপ্লাই করলো, তার মধ্যে কে ভালো সেটা হলো। তো এবারে একজন যদি দেখে, দুদিকে ওটা করা যায়, দুভাবে ওটা করা যায়। একজন দেখে সেই কাজের জন্য, চাকরির জন্য কি প্রয়োজন, কি ক্ষমতা প্রয়োজন, কি সব জানা প্রয়োজন, সেটা সে জেনে নিল, সে ক্ষমতা অর্জন করে নিল। আরেকজন দেখছে আর বাকি 9 জন কি জানে কি জানে না, বাকি 9 জন কি জানে কি জানে না সেটা দেখছে, আর সেই অনুযায়ী সে করছে। তো সেটা দিয়ে কিন্তু ওই চাকরি করার ক্ষমতাও পাবে না। ঠিক আছে? তো ওইটাই এখানে আমাদের জানা। প্রতিযোগিতা বলতে 10 জন একটা কাজ করছে, তার মধ্যে যে ওটাকে দেখছে, যাকে সেই সিদ্ধান্ত নিতে হবে কে ভালো, সে ওর মধ্যে বেছে নিচ্ছে। তো কম্পিটিটিভ এক্সাম যেমন আইআইটি তে হয়, আগে অনেক হতো যে আমার পাশের ঘরের ছেলে বেশি পড়ছে বলে আমি অত বেশি পড়তে পারছি না বলে আমি আত্মহত্যা করে ফেলছি। কিন্তু ওখানে তো তোমাকে দেখতে হবে না যে পাশের ঘরের ছেলে কি পড়ছে, তুমি দেখো তোমার কতটা বই, তুমি ওটা পড়তে পারছো কিনা। তো প্রতিযোগিতা দিয়ে কোনো ভালো জিনিস আসেনি আজ অব্দি, আমরা সেটাই বুঝতে পারছি না। নিট এক্সাম দিতে গেলে নিটে যা সিলেবাস আছে সেটা পড়লেই তো হয়। আমার আরেকটা ছেলে ভালো পড়ছে না সেটা বা ভালো পড়ছে, ওর চেয়ে আমাকে ভালো পড়তে হবে, সেটা ভুল ধারণা। ওই জন্য এইসব কম্পিটিটিভ এক্সামে কোটাতে যান বা এইসব নিট যারা লিখছে, তাদের অবস্থা কত খারাপ। ওইসব ছেলে তো যন্ত্র থেকে খারাপ অবস্থায় সে খাটছে। তো প্রতিযোগিতা, তুলনা করা, আর বিশেষ করে মা বাবারা, অভিভাবকরা যদি বলে যে দেখো পাশের ছেলে কি করছে তুমি করো, আপনি একটু ভেবে দেখুন, আপনার ছেলে বা মেয়ে ওইটাই উল্টো করে বলে যে পাশের মা বাবা কি করছে তুমি ওটা করো, আপনি কি পারবেন? এটা ঠিক। প্রথমত কি কথাটা শুনতে পারবেন? তো ওইটা কোনোদিনই, যখন এই কথাটা শোনানো হচ্ছে না, প্রথমত আপনি তো দেখলেন না আপনার ছেলে আর মেয়ের মধ্যে কি ভালো গুণ রয়েছে, কি ক্ষমতা রয়েছে। সবাইকে আমরা ইঞ্জিনিয়ার বানাতে চাই, সবাইকে আমরা আর্মিতে ভর্তি করতে চাই, পুলিশে সবাইকে সরকারি চাকরি পাইয়ে দিতে চাই। কিন্তু আমার ছেলে বা মেয়ের মধ্যে এমন কি একটা জিনিস আছে যেটা আরো হাজারো মানুষের মধ্যে নেই, সেটা তো আমি দেখিনি। ওইটাই আমি বললাম, নিজের যাচাই করতে হবে, এরকম নিজের লোকেরও যাচাই করতে হবে যে ওদের মধ্যে কিছু তো একটা ভালো আছে। আমি সবসময় কেন প্রতিবেশীর সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ওর তুলনা করব? তুলনা করে কোনো ভালো জিনিস হয় না। তো এই প্রতিযোগিতা মানে আমরা বলি ভালো হেলদি কম্পিটিশন। হেলদি কম্পিটিশন মানেটা কি? কোনো কম্পিটিশন না, ওটা তোমাকে যা কাজ দেওয়া হয়েছে, তোমার সিলেবাস, তোমার পড়াশোনা, তুমি ওটা নিয়ে পড়ো।
ক্লাসে তুমি ফার্স্ট না এলেও ঠিক আছে, তুমি যেটা তোমাকে বলা হয়েছে সেটা পড়াশোনা তুমি করে যদি থাকো, তুমি যে পরীক্ষাটা পাস করবে সেই ক্ষমতাটা তুমি পাবে। আজকে আমরা ইঞ্জিনিয়ার সৃষ্টি করছি, আপনি জানেন আইআইটি তে 2 বছর আগে যারা পাস করেছেন, এই গত বছর অব্দি ওর মধ্যে 40,000 লোক চাকরি পায়নি। আইআইটি কথা বলছি আমি, এমনি ইঞ্জিনিয়ারিং কলেজ নয়। কেন? কেন আমরা আমরা ওদেরকে ক্ষমতা দিতে পারছি না, আমরা ডিগ্রি দিচ্ছি, দুটোর মধ্যে পার্থক্য আছে। সেজন্য তুলনা করা কোনোদিনই ভালো জিনিস হতে পারে না। ঠিক আছে মহারাজ, ঠিক। এখন প্রথাগত নিয়ম অনুসারে মহারাজজিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন সুজাতা রায় দিদি। শুভ সন্ধ্যা। প্রথমেই ঠাকুর, মা ও স্বামীজির চরণে অসংখ্য ভুলুণ্ঠিত প্রণাম জানাই। দেবত্ব সমাবেশে আমাদের আজকের অতিথি ও বক্তা হলেন শ্রীমৎ স্বামী নরসিংহানন্দজি মহারাজ। মহারাজজি, আপনি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান ও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। দেবত্ব সমাবেশে আজকের আলোচ্য বিষয় ছিল ঈর্ষা ভারতের অভিশাপ। এতক্ষণ এই বিষয়ের উপর মহারাজজি অত্যন্ত সুমূল্যবান সুচিন্তিত বক্তব্য শুনছিলাম। ঈর্ষা কেন হয়, কার প্রতি হয়, এর পিছনে মানুষের কি মনোভাব থাকে, এই সব প্রশ্নগুলির উত্তর দিতে গিয়ে তিনি মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা করলেন ছোট ছোট গল্পের মাধ্যমে, যেটা আমাদের বুঝতে খুব সাহায্য করেছে। মানুষের যখন নিজের উপর বিশ্বাস কম থাকে বা জীবনের কোনো উদ্দেশ্য না থাকে, তখনই ঈর্ষা এসে যায়। আমাদের নিজের সম্বন্ধে সচেতনতা থাকা খুব জরুরি, তবেই ঈর্ষাকে জয় করা যাবে। স্বামীজিও এ বিষয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন, ঠাকুর ও মা ওনারাও এ নিয়ে কথা বলেছেন। ঈর্ষা থেকে মুক্ত হওয়ার রাস্তাও আমাদের সামনে মহারাজজি তুলে ধরলেন। এখন এই পথে যাবার দায়িত্ব আমাদেরকে যে কথাগুলো উনি বললেন সেগুলো নিজেদের ধীরে ধীরে অভ্যাস করতে হবে, তবেই আমরা ধীরে ধীরে ঈর্ষা মুক্ত হতে পারব। মহারাজজি, আপনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, তার জন্য আমরা সকলে আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতে আপনি আবার আমাদের মধ্যে আসবেন, আপনার কাছে আমাদের এই প্রার্থনা এবং এটাই আমরা আশা রাখি। ঠাকুর ও মায়ের কাছে আপনার সুদীর্ঘ আধ্যাত্মিক জীবনের কামনা করি। আপনি আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য সিস্টার সুগতা চক্রবর্তীকে ধন্যবাদ জানাই। শান্তি মন্ত্র ও প্রণাম মন্ত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করেছে সিস্টার প্রাচুর্য চৌধুরী ও ঋদ্ধিমা কুণ্ডু। ওদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এরপর সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন সিস্টার পূরবী বাসু, ওনাকে আগাম ধন্যবাদ জানাই। পরিশেষে উপস্থিত সকল শ্রোতা ভক্তমণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা এভাবে যোগদান করে সারদায় নারী জাগরণের উদ্দেশ্য সফল করে তুলুন, নিজেদেরকে সমৃদ্ধ করুন। ঠাকুর ও মায়ের কৃপা যেন আমাদের সকলের উপর সবসময় থাকে, এটাই আমাদের প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।